বিসমিল্লাহ লাইভে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দাঁড়াও একটু দেখি, আগে লাইভে কিছু আসুক, ভিউ আসুক, আমরা আগে একটু শেয়ার করে নেই। দাঁড়াও শেয়ার করে নিই। হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আমরা আজকে আসলাম আমাদের লিগ্যাল গসিপ নিয়ে। আমরা এখানে কিছুটা আপনাদের লিগ্যাল ক্যারিয়ার নিয়ে কথা বলবো, তারপর আপনাদের যদি কোনো প্রশ্নের উত্তর থাকে আমরা সেটা দেওয়ার ট্রাই করব। তো প্রথমে আমি যেটা বলতে চাচ্ছি যে এখন যেহেতু আমাদের একটা জিনিস আমরা খুব বেশি দেখছি যে আমাদের এই আইনজীবী সমাজের উপর সবার একটু ক্ষোভ জন্মিয়েছে এবং তারা মোটামুটি সবভাবেই আমাদের যেভাবে হেনস্থা করা যায় সেটা করার ট্রাই করছে। বিগত কয়েকদিন যাবত আমরা দেখছি প্রায় আইনজীবী বা আইনের ছাত্র বা শিক্ষানবিশদের উপর হামলা হচ্ছে বা তাদের উপর নির্যাতন করা হচ্ছে, সেটা নানাভাবেই, কোনো সময় পুলিশ দ্বারা, কোনো সময় সন্ত্রাসী দ্বারা। আমাদের উচিত আমাদের সবার এক থেকে এই সমস্যাটাকে মোকাবেলা করা। আমরা যদি আমাদের এই সমস্যাটা মোকাবেলা না করতে পারি তাহলে একদিন আজকে হয়তো অন্য কারোর উপর হচ্ছে, পরে আপনাদের উপরও হতে পারে। আর আপনাদের উপর যখন হবে, আপনারা যদি এখন পাশে না দাঁড়ান তাহলে আপনার বিপদে অন্যরা আপনাদের পাশে দাঁড়াবে বলে আশা করা যায় না। সুতরাং এখন যেহেতু অন্যের বিপদ হয়েছে, তার পাশে আপনাদের দাঁড়ানো উচিত। তো আমাদের লিগ্যাল ক্যারিয়ার নিয়ে অনেক কথাই বলতে পারি। আমাদের সাথে আজকে টোটাল আমি সহ 6 জন আছি, যার মধ্যে হাবিব আছে হলো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে, সে পাশ করে গিয়েছে, সে এখন শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কাজ করছে। আকিব মাহমুদ আছে, ও জাহাঙ্গীরনগরের, কিন্তু সে আপনাদের সাথে আজকে আলাপ করবে কিভাবে আপনাদের জুডিশিয়ারিতে আপনারা চান্স পেতে পারেন, কিভাবে লেখাপড়া করলে আপনারা অ্যাটলিস্ট ভাইবা পর্যন্ত যেতে পারবেন। নাফিসা তালুকদার আছে রেফটুল থেকে, সে মোটামুটি চেম্বার জব বা কর্পোরেট জব নিয়ে অনেক বেশি অভিজ্ঞ। তারপর আমাদের সাথে আছে হলো আকরাম হোসেন, আকরাম মানে রিফাত, সেও মোটামুটি চেম্বার জব নিয়ে খুব বেশি অভিজ্ঞ এবং সে আপনাদের এই বিষয় নিয়ে পরবর্তীতে আলাপ আলোচনা করবে। আর তারপর আমাদের সাথে আছে সাদ আহমেদ। একে হয়তো আপনাকে অনেকেই চিনেন, কারণ ফেসবুকে সে সবাইকেই মোটামুটি অ্যাডভাইস দিয়ে থাকে এবং সেগুলো অবশ্যই বলবো ভালো অ্যাডভাইস। আমরা যখন এখন এমন একটা যুগে বাস করছি যে আমরা সরাসরি সবার সাথে কথা বলতে পারছি না। যদিও আমি, আমার ব্যক্তিগত অভিমত হলো আমি সামনাসামনি কথা বলতেই পছন্দ করি, কিন্তু যেহেতু এখন আমরা করোনার কারণে সেটা করতে পারছি না, এই জন্য এই ভার্চুয়াল জগৎটাকে আমাদের এক্সপ্লোর করা উচিত এবং ভবিষ্যতে হয়তো বা এটাই আমাদের ভবিষ্যৎ হবে। অতএব আপনারা জিনিসটাকে ভালোভাবে যদি আয়ত্ত করতে পারেন আপনাদেরই সুবিধা হবে। তারপর আরেকটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি যে রিসেন্টলি আমাদের ভার্চুয়াল কোর্ট চালু করেছে। আমি তাদের মানে আমাদের মাননীয় চিফ জাস্টিসকে অবশ্যই সাধুবাদ জানাই, কারণ এটা একটা আমাদের জন্য অন্যরকম একটা দরজা খুলে দিয়েছে। এখন আমরা চাইলে কোনো অসুবিধার সময় ঘরে বসে চাইলেও আমরা কোনো হিয়ারিং করতে পারি, যেটা আমাদের জন্য একটা নতুন দিগন্ত। তো আমি আবার আপনাদের ক্যারিয়ার নিয়ে পরবর্তীতে আমি আবার কথা বলবো, কিন্তু আমি এখন শুনতে চাচ্ছি, আমরা এখন শুনবো নাফিসা তালুকদারকে, যে সে তার ক্যারিয়ার কিভাবে, মানে আপনারা অ্যাটলিস্ট চেম্বার জবে আপনাদের ক্যারিয়ারটা কিভাবে গঠন করতে পারেন বা কি কি করলে আপনাদের চেম্বারে আপনারা কাজ করতে পারবেন, কিভাবে অ্যাপ্লাই করতে পারবেন, এসব নিয়ে আপনাদের নাফিসা এখন আপনাদের সাথে আলাপ করবে। তো নাফিসা, আমরা আড্ডাতে যোগ দেই নাফিসার আলোচনায়। নাফিসা, শুরু করো। ধন্যবাদ।
আসলে আজকে আমি যেটা মানে বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা সবাই গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে যেটা হয়ে থাকে সেটা হচ্ছে যে আমরা কিভাবে নিজের কেরিয়ারকে গঠন করব। তো নিজের কেরিয়ার গঠন করতে গেলে যেটা প্রথমে মূলত যেটা আসে সেটা হচ্ছে এটা শিক্ষানবিশকাল সময়টা আসলে মূলত নিজেকে গড়ে তোলার একটা সময়, প্র্যাকটিক্যাল জীবনের সাথে পরিচিতি। আমরা একাডেমিক সময়ে যেটা করে থাকি সেটা হচ্ছে আমরা বইয়ে বিভিন্ন এইসব পড়াশোনা করে থাকি, কিন্তু তারপরে কোর্টে কিভাবে আপনি মুভ করবেন এবং কোর্টের কাজগুলো কেমন হয়ে যায় সেগুলো প্র্যাকটিক্যালি শেখার আমার নাফিসাকে এখন একটু থামিয়ে জন্যই দিতে মূলত হচ্ছে। চেম্বার নাফিসা, জবের নাফিসা, আমার নাফিসাকে জন্য। এখন একটু থামাতে হচ্ছে, কারণ নাফিসার ওখানে হয়তো বা নেটের প্রবলেম দেখা দিয়েছে। আমরা নাফিসার কাছ থেকে আবার পরে শুন। হ্যালো নাফিসা। ছয়মাসকালীন একটি নাফিসা, শিক্ষানবিশ নাফিসা, হ্যালো। আইনজীবী আমার নাফিসাকে এখন একটু থামাই দিতে হচ্ছে, কারণ ওর প্রবলেম, ওর ওইখানে প্রবলেম হচ্ছে। আমরা এই এখন সময়টা আকরাম, পার করতে আমরা হয়। এখন রিফাতের কাছে কিছুটা শুনবো। রিফাত, তো এই ক্ষেত্রে হচ্ছে রিফাত শুনতে এক পাচ্ছো? একজন এক একটা রিফাত, রিফাত, রিফাত শুরু করো। রিফাত, আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ, সবাই শুনতে পাচ্ছেন তাই তো? হ্যালো, শোনা যাচ্ছে রিফাত? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে। সবাইকে আসসালামু আলাইকুম। আহ, রমাদান মাসের সবাইকে, পবিত্র রমাদান মাস নিয়ে সবাইকে আমি আন্তরিকভাবে, কষ্ট করে যারা আসছেন লাইভে সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমার নাম মোহাম্মদ আকরাম হোসেন। আমি বাংলাদেশ লয়ার্স এন্ড লয়ার্স অ্যাসোসিয়েশনের একজন অ্যাক্টিভ মেম্বার। আমি আজকে যেটা আমি সবার সাথে শেয়ার করতে যাব সেটা হলো যে আমি কিছুটা আমার পড়ালেখা শেষে ল গ্রাজুয়েশন করার পরে আমি আমার চেম্বার জগৎ নিয়ে এবং আমার প্র্যাকটিস নিয়ে, শিক্ষানবিশকালীন সময় নিয়ে কিছু সময় কিছু হয়তো আপনাদেরকে আমি অভিজ্ঞতা শেয়ার করব, এবং আমার কিছু আমি আরো বলবো যে একজন লিগ্যাল অ্যাডভাইজার নিয়ে, কারণ আমার আজকে আমার ইয়েটা ছিল লিগ্যাল অ্যাডভাইজার নিয়ে। তা আমি লিগ্যাল অ্যাডভাইজার নিয়ে কিছু বলবো এবং আমার কোর্ট প্র্যাকটিস নিয়ে যে অভিজ্ঞতাটুকু আমি আমি অর্জন করেছি সেটা নিয়ে আমি বলবো। আশা রাখি যদি আপনারা যারা প্রশ্ন করতে চান ইনশাল্লাহ আমাকে এই একটুকু বিষয়ে প্রশ্ন করবেন। এর বাইরে আপাতত ইনশাল্লাহ যদি প্রশ্ন করতে চান আমি পরবর্তীতে ইনশাল্লাহ আপনাদেরকে জবাব দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো। তাহলে আমি শুরু করছি। প্রথমে শুরু করতে যাচ্ছি যে বাংলাদেশ, আমাদের বাংলাদেশ বার কাউন্সিল অর্ডার অ্যান্ড রুল লিগাল প্র্যাকটিশনার 1972 অনুযায়ী যারা অনার্স পাস করেন তারা কোর্টে প্র্যাকটিস করতে হলে আমাদের অনার্স পাস করার পরেই বার কাউন্সিল থেকে এনরোল্ড হতে হয়। এনরোল্ড হওয়ার আগে আমাদেরকে 6 মাসের একটা ইন্টিমেশন পিরিয়ড পার করতে হয়। তার জন্য আমাদের একজন সিনিয়র খুঁজে বের করতে হয়, যিনি আমাদের ইন্টিমেশন কপির মধ্যে যিনি যার সাইন থাকে। 6 মাসের মধ্যে তার সাথে একটা আমাদের চুক্তি হয় প্রত্যেক শিক্ষানবিশ আইনজীবীরই। এবং আমরা চুক্তি করার পরে তার আন্ডারে হয়তো আমরা কোর্ট প্র্যাকটিস করি বিভিন্ন চেম্বারে, না হলে ডাইরেক্ট কোর্টে যেয়ে প্র্যাকটিস করি। তখন আমাদের বিভিন্ন ইনশাল্লাহ আমাদের বিভিন্ন অভিজ্ঞতা অর্জনের সুযোগ হয়। আমি শুরু করতে যাচ্ছি আমার কোর্ট প্র্যাকটিস দিয়ে। কোর্ট প্র্যাকটিসের বিষয়টা আপনার আসলে সম্পূর্ণ ডেডিকেশন। সবাই হয়তো অনার্স পাস করার পরে হয়তো কোর্টে আসবেন না, হয়তো কোর্টে যেতে যাবেন না, এটাই স্বাভাবিক। কারণ কোর্ট, আমাদের কোর্ট প্র্যাকটিসটা হয়তো অন্যান্য কান্ট্রির তুলনায় হয়তো অতটা সুন্দর না, কিন্তু কোর্ট প্র্যাকটিসটাকে যারা ডেডিকেশন হিসেবে নিবে,
তাদের জন্য অবশ্যই বলতে চাই যে আমাদের কোর্ট প্র্যাকটিসটাকে যারা মন থেকে নেবেন, যে কষ্ট করতে পারবেন এবং লাইফে এক না এক সময় তারা সাকসেসফুল হওয়ার স্বপ্ন দেখেন, তাদের জন্য কোর্ট প্র্যাকটিসটা খুবই গুরুত্বপূর্ণ। আমি বলতে চাই, আমি আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করব। শুরুতেই একটা মজার অভিজ্ঞতা দিয়ে শুরু করতেছি। তো প্রথম দিন যেদিন আমি কোর্টে প্র্যাকটিস করার জন্য যাই, আমার সিনিয়রের স্বাক্ষর নিয়ে আমি বার কাউন্সিলে জমা দেওয়ার পরে ঢাকা বারের মেম্বারশিপ হওয়ার আগে ঢাকা বারে আমাদেরকে একটা কার্ড দেয়, শিক্ষানবিশ কার্ড। সেটা নেওয়ার আগে আমাদেরকে ওখানে ফর্মালিটিস গুলো পূরণ করতে হয়। প্রথম যেদিন আমরা কোর্টে গিয়েছিলাম, বিশেষ করে আমি আহ, মিরপুর থেকে সদরঘাট বাস দিয়ে যেতে হয়েছে। তো সদরঘাটে নামার পরে হয়তো আপনার কোর্টের যে এরিয়াটা, আমাদের কোর্টের এরিয়া খুবই আপনার সংকীর্ণ একটি এরিয়া। আপনার ঠিক মতো স্বাভাবিকভাবে আমরা অনেক মানুষ একসাথে চলাফেরা করার মতো এরিয়া না, খুবই ঘিঞ্জিপূর্ণ একটি এলাকা। প্রথম দিন আমি হলো কোর্ট থেকে নেমে যখন কোর্টপাড়া এলাকায় ঢুকি, সিএমএম কোর্টের সামনে দাঁড়ায় ছিলাম। আমার এখনো মনে আছে, এটা সম্ভবত গত বছর 18-তে, 18 শেষের দিকে। তো সিএমএম কোর্টের সামনে দাঁড়ায় ছিলাম, আর আপনার হঠাৎ করে দেখলাম যে সিএমএম কোর্টের উপরে আপনার হলো যে ওনারা কাজ করতেছে, ওখানে সংস্কারে কাজ করতেছে। তো আমি উপরের দিকে তাকিয়েছিলাম যে সিএম কোর্টের কোর্টটা কত সুন্দর দেখতে। 1-2 মিনিট তাকিয়েছিলাম যে হ্যাঁ, এটা তো খুব ভালো। তো কিছুক্ষণ পরে আমি যখন আমার ঘড়ির দিকে দেখলাম যে বাজে কয়টা, আমাকে কি কি করতে হবে আমি একটু সেট করলাম 1-2 মিনিটের জন্য। আমি আমার ঘড়ির দিকে তাকিয়ে দেখার পর আমি যখন উপরের দিকে আবার তাকালাম সিএম কোডটা দেখার জন্য, আমি দেখলাম যে আমি সিএম কোডটা দেখা যাচ্ছে না। আমার আসলে বুঝতে খুব কষ্ট হয়েছে যে আসলে কি হলো, যে সিএম কোডটা আপনার কোথায় চলে গেল। কিছু পর আমি খেয়াল করে দেখলাম যে মাথা ঘুরিয়ে যে আমি ঠিকই সিএম কোডের জায়গায় ঠিকই আছে, আমি হলো সামনে চলে গেছি। মানে ওখানে এত মানুষ যে তারা আমাকে ঠেলে মনে করে সামনে নিয়ে গেছে, এটা আমি বুঝতে পারিনি, এত মানুষ। প্রথম দিনের অভিজ্ঞতাটা খুবই মজা ছিল। সকাল সকাল আপনারা ঘুম থেকে উঠবেন, উঠার পরে কষ্ট করে হয়তো অনেক সময় খাওয়া পরে, অনেক সময় না খাওয়া হয়। আপনারা যখন কোর্টে যাবেন, কোর্টে যাওয়ার পরে সেই সকাল থেকে নিয়ে বিকাল পর্যন্ত কোর্ট খোলা থাকে, সারাদিন দৌড়াদৌড়ি। আপনার একবার হলো যে ডিস্ট্রিক্ট জাজ কোর্টের উপরে দৌড়াইতে হয়, আরেকবার হলো নিচে নেমে পারিবারিক আদালতে যেতে হয়। হ্যাঁ রিফাত, আবার যাদের হলো যে আপনার সিএম কোর্টে ক্রিমিনাল টাইপের। রিফাত, হ্যাঁ সারাদিন জি কালো রাসেল কোট ভাই পরে বলেন। থাকা, হ্যাঁ সারাদিন কোট পরে থাকার অভিজ্ঞতাটা কেমন? গরম কেমন লাগে? সারাদিন এটা আসলে আমাদের গরমকালে অনেক ভাল লাগে, শীতকালে অনেক ভাল লাগে, গরমকালে মোটেও ভাল লাগে না। আমি জানি না, আমি তো এখন আইনজীবী হই নাই, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে ইনশাল্লাহ হয়তো হইতে পারবো। কিন্তু আমার খুবই এটা প্রশ্ন, মানে মনের মধ্যে, যে আসলে আইনজীবীরা আমরা যারা কোর্ট করে থাকি তারাই ঠিক মতো, শিক্ষানবিশ আইনজীবীরা আমরা যারা কোর্ট করে থাকি তারাই ঠিক মতো করতে পারি না। যারা আইনজীবী তারা যে কোর্টের উপরে গাউন করে থাকে, সেটা কিভাবে সম্ভব? তাও সারাদিন নন স্টপ। অভ্যাস হয়ে যাবে, সমস্যা নেই, সারাদিন অভ্যাস হয়ে কোর্টে যাবে। থাকার যে বিষয়টা, কন্টিনিউ করো, হ্যাঁ অভ্যাস সারাদিন হয়ে কোর্টে যাবে। থাকার যে বিষয়টা সারাদিন কোর্টে থাকার যে বিষয়টা, আপনার সে কোর্টে দিয়ে সিঁড়ি দিয়ে উঠার সময় মনে করেন যে আপনার দেখি বিশাল বড় লাইন লিফটের সামনে। তো লিফটটা ইউজ করে মনে করেন কোর্টে গেলাম, কোর্টে ঢুকলাম, ঢুকার পরে দেখলাম যে প্রথম দিন অভিজ্ঞতাটা শেয়ার করতে চাই। প্রথম দিন আমি কোর্টে গিয়েছিলাম আমি টাই পরে। হ্যাঁ, আমি টাই পরে গিয়েছিলাম। আমি ভুল করে আমি আমার কালো টাই পরিনি, আমি একটু কালারফুল মানে টাইটা পরছি, এটা ভুল করে। আমি কোর্টে ঢুকার পরে যখন দেখলাম যে সবাই আমার টাকা আছে, তখন আমি বুঝতে পারলাম যে আসলে আমি অন্যরকম একটা পরিবেশ চলে এসেছি। মানে আমি পরিবেশটা ঠিকই আছে, কিন্তু আমি হলো অন্য হিসাবে চলে এসেছি। কারণ কোর্টের মধ্যে সবাই কালো কালারের টাই পরে থাকে, যারা আইনজীবী, গাউন সহ, কোট সহ। যারা শিক্ষানবিশ তাদের জন্য লাল টাইয়ের ব্যবস্থা করা হয়েছে। তারা ঢাকা বার থেকে যখন মেম্বার কার্ড নিবে, তারা তাদের তখন একটা লাল টাই প্রোভাইড করা হয়, সেই টাইটা পরে থাকতে হয় শিক্ষানবিশ আইনজীবীদের। তো দেখলাম তুমুল কোন একটা কেসে হয়তো তুমুল একটা ঝগড়া হচ্ছে দুই আইনজীবীর মধ্যে। দেখা গেল যে বিচারক দুজনকে থামানোর চেষ্টা করছে, কিন্তু থামতেছে না। তারপর হলো যে এর মধ্যে তো ক্লায়েন্টের অবস্থা খারাপ, ক্লায়েন্টরা আদৌ মনে করেন তাদের মনে চিন্তা করছে যে আমি কাছে জামিন পাবো কিনা, আমার জামিন করে দেশে দুই আইনজীবী লড়তেছে, এরকম অবস্থা। কোর্টের বাইরেও এরকম দেখি যে দস্তাদস্তির কথা। বিভিন্ন সময় আপনার হলো যে যত কিছু হোক, আমি দেখেছি যে আইনজীবীদের মধ্যে কোর্টের ভিতরে আপনার কোনো মামলা নিয়ে, কোনো মোকদ্দমা নিয়ে যতই তর্কাতর্কি হোক, যতই বিষয়ে লিগ্যাল আর্গুমেন্ট হোক, বাট
কোর্ট পারে আমরা সকল আইনজীবী এবং শিক্ষানবিশ আইনজীবী যারা রয়েছে সবাই এক, আমাদের সবার রক্ত এক, আমাদের সবার রং এক, আমাদের সবার মোটো এক। আমি দেখিনি যে কোন আইনজীবীকে নিয়ে খারাপ কথা বলেছেন। হয়তো প্রফেশনাল ইয়েতে আমি দেখেছি যে হ্যাঁ একজন একজনের ইয়ে বলতেই পারে যে হ্যাঁ আমি আমি এটা জানি, উনি হয়তো এটা জানে না, কিন্তু আমি কখনো দেখিনি যে কোন আইনজীবীকে ছোট করে বলেছে। ইনফ্যাক্ট আমার যে সিনিয়র, আমার সিনিয়রও মনে করেন যে খুব ভালো সিনিয়র, তার আন্ডারে যারা আমি শিখছি, আমি আমার কোর্ট প্র্যাকটিস প্লাস আমি আমার অফিসিয়াল ডকুমেন্টস সেগুলো শিখেছি, সেগুলো আপনার মনে করেন মোটামুটি আমার এক্সপেরিয়েন্স করতে অনেক কষ্ট হয়েছে, তাদের থেকে শেখা লাগছে, সেটা নিয়ে ভুল করা লাগছে, বারবার ভুল করার পরে যে শেখা লাগছে। তো এই কাজগুলো হলো আপনার কোর্ট প্র্যাকটিস করার সময় আপনার এগুলো বাধ্যতামূলক, আপনাকে এগুলো জানতে হবে। ঠিক আছে? কোর্টের খাবার দাবার নিয়ে আপনারা কেউই, কোর্টের খাবার দাবার নিয়ে আপনারা কেউই বেশি খুশি হবেন না। কোর্ট পাড়া খাবার দাবার খুবই মজার কিন্তু খুবই কষ্টকর। আমি বলতে চাই যে যারা শিক্ষানবিশ আইনজীবী তারা হয়তো বুঝবেন, যারা ডেইলি হয়তো সিনিয়রদের কাছ থেকে 100 টাকা অথবা 50 টাকা পেয়ে থাকেন। আমি 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 নিজেও মনে করেন যে আপনার পেয়েছি, আমার একটা এক্সপিরিয়েন্স আছে। তো শিক্ষানবিশ আইনজীবীরা আপনার মনে করেন যে এরকম ইয়ে করার পরে, যারা সারাদিন খাটার পরে যখন সিনিয়র 100 টাকা দেয়, তখন চিন্তা করা লাগে যে এই টাকা দিয়ে তো আমি বাস দিয়ে যাবো, আমার বাস ভাড়া লাগবে, কালকে এসে আমাকে এই টাকা দিয়ে সকালে নাস্তাও করতে হবে। সারাদিন বাকি টাকার হিসাব আমি বাদে দিলাম। কোর্টপাড়ে আপনার হলো যে খাবার দাবারের যে বিষয়টা, আপনি ঢাকা বারে আমাদের ক্যান্টিন আছে, ঢাকা বারের ক্যান্টিনটা খুবই উন্নত, এবং ঢাকা বারের অপোজিটে ডিস্ট্রিক্ট কোর্ট এর নিচে একটি ক্যান্টিন আছে, সেটাও খুবই সুন্দর, খুবই ভালো, লিগাল এইড অফিসের সাথে যেটা। তো খাবার দাবার বিষয়ে আপনারা কেউই খুশি হবেন না। খাবার দাবার বিষয়ে হ্যাঁ স্ট্রাগল করতে হলে আপনাদেরকে খাবার দাবার বিষয়টা এড়িয়ে চলতে হবে। আপনাদেরকে হয়তো সারাদিন 2টা সিঙ্গারা খেয়ে, 2 টাকার সিঙ্গারা অত 2টা রিফাত, খেয়ে সারাদিন থাকতে হবে। রিফাত, আচ্ছা ওই জি জি। এটা তো বললাম, এখন আমাদের একটু এটা বলো না, মানে প্রথম দিকে অনেকেই বলে সিনিয়র নিয়ে খুব ঝামেলায় পড়ে, তো কিভাবে একজন সিনিয়রকে, মানে তুমি একজন সিনিয়র খুঁজে পেতে পারো? ধরো তোমার কেউই পরিচিত নেই, আইনজীবী তোমার কেউই পরিচিত নাই, তাহলে তুমি সেক্ষেত্রে একজন সিনিয়র কিভাবে খুঁজে পাবা যার আন্ডারে তুমি ইন্টিমেশন অথবা প্র্যাকটিস করতে পারো? এই সম্পর্কে একটু বললে ভালো। জি জি জি। এই সম্পর্কে বলতে গেলে আসলে সিনিয়র পাওয়াটা আসলে এটা আমাদের সকল শিক্ষানবিশ আইনজীবীদের একটি অনেক বড় সমস্যা। সঠিকভাবে ভালো একজন সিনিয়র হয়তো পাওয়া যায় না, অথবা কেউ হয়তো জুনিয়র হিসেবে কাজ করাতে চায় না, নিতে চায় না। সেক্ষেত্রে আমি বলবো যে আপনারা যারা বিভিন্ন সময় বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ালেখা করে এসেছেন, এলএলবি করার সময় আমি তাদেরকে অ্যাডভাইস করবো যে আপনারা পড়ালেখার পাশাপাশি যদি সামাজিক বিভিন্ন সাইডে আপনারা যদি অ্যাক্টিভ থাকতে পারেন, এবং আপনারা বিভিন্ন সংগঠন, যেমন আইনের যেমন বিভিন্ন সংগঠন রয়েছে আমাদের, যেমন বাংলাদেশ লয়ার্স এন্ড লয়ার্স অ্যাসোসিয়েশন একটি সংগঠন রয়েছে, যেটি বাংলাদেশে আমরা সকল আইনজীবী এবং আইনের ছাত্রদের নিয়ে কাজ করি। আমাদের এটি অনেক বড় একটি সংগঠন, এবং আমরা আন্তর্জাতিকভাবেও বিভিন্নভাবে আমরা এই সংগঠন নিয়ে বিভিন্ন কাজ করেছি। এরকম বিভিন্ন সংগঠনে আপনারা পরিচিত থাকবেন, যুক্ত থাকবেন। হ্যাঁ, তারপরে আপনারা হলো যে বিভিন্ন আপনাদের ইউনিভার্সিটি লেভেলে কাজ করার সময় আপনারা বিভিন্ন ক্লাব, আপনাদের ইউনিভার্সিটিতে বিভিন্ন সেমিনার, ওয়ার্কশপ, ইভেন্ট, এগুলোতে আপনারা পার্টিসিপেট করবেন। এতে হবে কি, এতে আপনারা এই যে প্রফেশনাল লাইফটা যে আসবেন, যেখানে আপনারা জুনিয়র সিনিয়রদের সাথে কাজ করবেন, এই আপনারা যখন ওখানে যখন তাদের সাথে একটা পরিচয় আপনাদের হবে, বিভিন্ন কাজ করতে গিয়ে, বিভিন্ন ইভেন্ট করতে গিয়ে, বিভিন্ন সংগঠনে একসাথে বিভিন্ন সেমিনার, বিভিন্ন ওয়ার্কশপ করতে গিয়ে, তখন আপনাদের এটা উপকার হবে। বিভিন্ন মানুষের সাথে আপনার পরিচয় হবে, বিভিন্ন বড় বড় মানুষ আসবে, সেখান থেকে আপনাদের হয়তো সিনিয়র পেতে খুব একটা কষ্ট হবে না। এটা একটা বিষয় বলতে পারি। দ্বিতীয় আরেকটা বিষয় আমি সাজেস্ট করতে পারি আমার পক্ষ থেকে, আমার পার্সোনাল ওপিনিয়ন থেকে, সেটা হলো যে আপনারা কোর্টপাড়ায় আসলে আপনার দেখা যায় যে বিভিন্ন আপনার যারা বন্ধু বান্ধব রয়েছে, দেখা যায় কেউ একজন আগে 6 মাস আগে সে কোর্ট প্র্যাকটিস শুরু করছে, কেউ একজন 1 বছর আগে শুরু করছে। তাদের সাথে আপনাদের যোগাযোগ রাখা উচিত। তাদের হলো যে 1 বছরের মধ্যে বিভিন্ন একটা এক্সপিরিয়েন্স গ্যাদার হয়ে যায়, যার কারণে তার 10টা আইনজীবীর সাথে, সিনিয়র কোনো উকিলের সাথে পরিচয় হয়ে যায়, তার মাধ্যমে আপনি সিনিয়র পেতে পারেন। হ্যাঁ, এটা আমার পার্সোনাল মতামত থেকে বলেছি। এছাড়াও যদি আপনারা আইনজীবী পেতে চান, একজন সিনিয়র ভালো সিনিয়র আন্ডারে কাজ করতে চান, আপনাদের হলো এটা পড়ালেখার পাশাপাশি আপনাদের এটা খেয়াল রাখতে হবে যে হ্যাঁ পড়ালেখার পাশাপাশি বিভিন্ন চেম্বারে আপনাদের আইডিয়া রাখতে হবে যে হ্যাঁ বিভিন্ন চেম্বার কোথায় কোথায় অবস্থান করছে, কোথায় কোথায় তাদের চেম্বার অফিস অবস্থিত, কোন সিনিয়র সেই চেম্বারটি চালাচ্ছেন, তার আন্ডারে কয়জন জুনিয়র আছেন, তাদের সাথে যোগাযোগ রাখা, বিভিন্ন কাজ করতে গিয়ে তাদেরকে বিভিন্ন পারপোজ ইমেল করা,
আপনার ইমেলের যে ইয়েটা সেটা অবশ্যই খুব স্ট্রং থাকতে হবে। আপনার ইমেলের উপরেই তারা আপনাদেরকে রিপ্লাই দিবে। সেভাবে করে একজন সিনিয়রের কাছ থেকে যদি আমরা সিনিয়র আইনজীবী যদি না পেয়ে থাকি, আমার মতে এই 3টা পয়েন্ট নিয়ে যারা একটু মোটামুটি চিন্তা করবেন অথবা যারা মোটামুটি তাদের পড়ালেখাকালীন সময় কাজে লাগাবেন, আশা করি আপনাদের সিনিয়র পেতে খুব বেশি একটা কষ্ট হবে না। এছাড়াও তো আমরা বিভিন্ন মানুষের প্রবলেম নিয়ে কাজ করি, আমরা আইনের বিভিন্ন মানুষের প্রবলেম নিয়ে কাজ করি। আমাদেরকে অ্যাসোসিয়েশনে বিভিন্ন শিক্ষানবিশ আইনজীবীরা এখন পর্যন্ত অনেক কমেন্ট করেছেন, অনেক কিছু আমাদের মেসেজ দিয়েছেন যে ঢাকার বাইরে থেকে আমাদের যতটুকু সম্ভব হয়েছে, আমাদের ঢাকার বাইরে যে অ্যাক্টিভ মেম্বার রয়েছে, যে রিপ্রেজেন্টেটিভ রয়েছে, আমরা তাদের সাথে কথা বলে তাদেরকে সিনিয়র ব্যবস্থা করে দিয়েছি। আমরা ঢাকার ভিতরেও বিভিন্ন আমাদের যে যত কোটপাড়া এবং যত অন্যান্য জায়গায় যত আমাদের মেম্বার রয়েছেন, আমাদের বড় ভাই রয়েছেন, আমাদের স্যাররা রয়েছেন, আমাদের অ্যাডভাইজার রয়েছেন, আমরা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মানুষের হেল্প নিয়ে আমরা তাদেরও হেল্প করেছি। ইনশাল্লাহ এভাবে যদি সবাই চিন্তা করতে থাকি, আমাদের দেশে হয়তো একসময় শিক্ষানবিশ আইনজীবী যারা রয়েছে তাদের হয়তো সিনিয়র পেতে বেশি একটা কষ্ট হবে না। ধন্যবাদ রাসেল ভাই, আমি আপনার প্রশ্নের উত্তর দিতে পেরেছি। হ্যাঁ রাসেল ভাই আমি ধন্যবাদ কি হ্যাঁ ধন্যবাদ রিফাত, তোমার মূল্যবান মতামত দেওয়ার জন্য। থ্যাংক ইউ। কোড প্র্যাকটিস সম্পর্কে আমরা অনেক কিছুই জানলাম। এখন আমি আপনাদের যেটা বলতে চাচ্ছি যে আপনাদের অনেকেরই প্রশ্ন থাকে যে আমরা আসলে এলএলবি পাশ করার পরে আমরা কিভাবে ক্যারিয়ার শুরু করতে পারি। তো সেটা আমি জাস্ট আপনাদের একটা গাইডলাইন প্রথমে দিতে পারবো যে আমরা আসলে এলএলবি পাশ করে কি করতে পারি। তো অনেকেই আছেন যারা এলএলবি পাশ করার পরে একটা সরকারি চাকরি খুঁজেন। তো আমাদের ফার্স্ট এলএলবি পাশ করে আমরা সরকারি চাকরি কি করতে পারি সেটা আমরা একবার দেখে নিই। আমরা প্রথম আমাদের জন্য আছে বিজিএসসি, অতএব তার মানে হলো আমরা জুডিশিয়ারি পরীক্ষাটা দিয়ে জাজ হতে পারি। সেকেন্ড আমাদের জন্য খোলা আছে হলো বিসিএস পরীক্ষা, কারণ বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য যে কোনো একটা সাবজেক্ট থেকে আপনার 4 বছরের গ্রাজুয়েশন হলেই চলে। অতএব আমরা বিসিএস দিয়ে যে কোনো একটা ক্যাডার সার্ভিস হইতে যে কোনো একটা ক্যাডার পেয়ে ক্যাডার অফিসার হইতে পারি। তৃতীয়ত আমাদের এখন যেটা সুযোগটা হয়েছে যে আমাদের বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে আইন কর্মকর্তা নামে একজন করে কর্মকর্তা ডেফিনেটলি থাকে। হ্যাঁ, অথবা অনেক স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান আছে যেগুলাই দেখা যাচ্ছে পুরো একটা উইং থাকে আইনের। সেখানে এডি অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ডেপুটি ডিরেক্টর, জয়েন্ট ডিরেক্টর, ডিরেক্টর পর্যন্ত সবাই আইনের লোক থেকে থাকেন। অর্থাৎ ওইখানেও আমাদের একটা বড় চান্স আছে যে আমরা ওখানে চাকরি পেতে পারি। এ বাদে আমাদের বেসরকারি ক্ষেত্রেও আমাদের চান্সটা অনেক বেশি, যেরকম প্রত্যেকটা ব্যাংকেই এখন মোটামুটি একটা লিগ্যাল উইং থাকে। তো লিগ্যাল উইং এ সেখানে ম্যাক্সিমামই আগে যদিও সেখানে লিগ্যাল উইংটাই যেগুলো ছিল সেখানে আইন বাদে অন্যান্য কর্মকর্তারাও নিয়োগ পেত, কিন্তু এখন শুধুমাত্র আইনের লোক বাদে আর কেউ ওখানে নিয়োগ পায় না। ঠিক আছে, তো আমরা পরবর্তীতে আরো আইনজীবী হওয়া বা আরো অনেকগুলো সুযোগ সুবিধা আছে, সেগুলো আমরা আবার পরবর্তীতে যাব। তো এখন আমরা আকিব মাহমুদের কাছে যেতে চাচ্ছি যে কিভাবে পড়ালেখা করলে আমরা জুডিশিয়ারিতে চান্স পেতে পারি বা সেখানে ভালো করতে পারি, রিটেনে অথবা ভাই যেখানেই হোক আমরা সেখানে ভালো করতে পারি। আমরা এখন আকিব মাহমুদের কাছে চলে যাচ্ছি সরাসরি। আকিব। আকিব শুনতে পাচ্ছ? আকিব, আকিব, আকিব। আচ্ছা যা হোক, মনে হয় আকিব এখন আমাদের শুনতে পাচ্ছে না। তাহলে আমরা আকিবের কাছে না গিয়ে আমরা এখন সাদের কাছে যাচ্ছি যে কিভাবে আমাদের আমাদের ক্যারিয়ারটাকে কিভাবে আগায় নিয়ে যেতে পারি সেই সম্পর্কে এখন সাদ আমাদের কিছু জানাবে। সাদ শুনতে পাচ্ছ? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে। জি, আসসালামু আলাইকুম। বাংলাদেশ লয়ার্স এন্ড ল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আমি সাদ আহমেদ। কি বলে, সবাইকে রমাদানের শুভেচ্ছা।
তো সামনেই আর অল্প কিছুদিন পরেই হচ্ছে ঈদ, তো সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শুরু করতে যাচ্ছি। আর সবার আগেই বলতে চাচ্ছি যে এখন আমরা খুব একটা ক্রান্তিকাল সময় অতিক্রম করছি। তো এই মুহূর্তেতে আমাদের সবাইকে একটু সতর্ক থাকতে হবে, আমরা যাতে আমাদের একটা অনাকাঙ্ক্ষিত বিপদের মুখে যাতে আমরা না পড়ি, সেই হিসেবে দেখা যাচ্ছে যে আমরা একটু সতর্ক থাকার চেষ্টা করব সবাই। এই সতর্ক বাণী দিয়েই হচ্ছে আমি সবার সাথে মানে শুরু করতে যাচ্ছি নিজের বক্তব্যটা। আচ্ছা যাক, সবার কথাই শুনলাম, রিফাতের কথা শুনলাম। রিফাত খুব সুন্দর কথাগুলো বলতেছিল। রিফাতের কথাগুলো যখন আমি শুনতেছিলাম তখন আমি মনে হচ্ছিল যে একদম আমি 2015-16 দিকে আমি ফিরে গেছিলাম আর কি। যে যখন আমার প্রথম কোর্টের লাইফ যখন শুরু করলাম আর কি, 2015 সালে জুলাইতে খুব সম্ভবত আমি একদম প্রথম কোর্ট পাড়াতে আমার প্রথম দিনের শুরু হলো। অলমোস্ট 4 years 5 years have gone। তো যাই হোক, তো দেখা যাচ্ছে যে এই অবস্থা করে বিভিন্ন সময় আমি আসলে এখন পর্যন্ত একটু বার কাউন্সিলের একটু দীর্ঘসূত্রতার কারণে পরীক্ষা বা তারপরও বা আমি বিভিন্ন কারণবশত আমি পরীক্ষা দিয়ে এখনো অ্যাডভোকেট হয়ে আসতে পারিনি। বিভিন্ন সময় আমি অনেক জায়গায় চাকরি করেছি, কয়েকটা জায়গায় চাকরি করেছি, কয়েকটা জায়গায় চাকরি ছেড়েছি, বিভিন্ন কারণবশত, পার্সোনাল কারণ হতে পারে বা বিভিন্ন কারণবশত। তো যার কারণে এইসব দীর্ঘসূত্রতার কারণে এই গত 4-5 বছরে আমি এখন পর্যন্ত অ্যাডভোকেট হয়ে আসতে পারিনি। যদিও আমার কমপ্লিট শেষ হয়েছে, আমার অনার্স শেষ করেছি আমি 2015 সালে। তো তারপরও যাই হোক, ইনশাল্লাহ এইবার পরীক্ষা দিয়েছি। আই হোপ আল্লাহর রহমতে পাশ করতে পেরেছি এমসিকিউতে। সামনের বার দোয়া রাখবেন সবাই যাতে সামনের বার আমি হয়ে যেতে পারি, মানে এইবার যেন হয়ে যেতে পারি আর কি। তো যাই হোক, এইরকম করে এখন আস্তে আস্তে আমাদের ক্যারিয়ারটা আমরা শুরু করছি গত 3-4 বছর আগে থেকেই। তো এইভাবে দেখা যাচ্ছে যে যখন আমরা কোর্টে যাই, কোর্ট থেকে শুরু করে আমাদের প্রথম পর্যায়ে মানে প্রথম স্টার্টিংটা হয়ই কিন্তু ওই সিনিয়রের সাথে কোর্ট মানে জজ কোর্টে পা দিই। ওইটাই হচ্ছে ক্যারিয়ারের প্রথম জায়গা। ওই জায়গা থেকেই আস্তে আস্তে তারপরে মানুষ সবাই চিন্তা করে যে আমার কোনগুলো আমি করতে পারবো বেশি ভালো, কোনটা আমি বুঝতেছি ভালো, সিভিল ম্যাটার বুঝতেছি নাকি ক্রিমিনাল ম্যাটার বুঝতেছি নাকি ট্যাক্স ম্যাটার বুঝতেছি। তো এই জিনিসগুলা দেখা যাচ্ছে যে আস্তে আস্তে যখন আমি ওই সিনিয়রের সাথে কাজ করা শুরু করি, 6 মাস 1 বছর যতদিন যায় ততদিনের মধ্যে দেখা যাচ্ছে যে নিজের একটা ক্যাপাবিলিটি চলে আসে, নিজের একটা আন্ডারস্ট্যান্ডিং একটা লেভেলটা চলে আসে যে হ্যাঁ আমি কোন সাইডটা আমার জন্য বেটার হবে। বাট নিজে বোঝা, প্রথম প্রাথমিক অবস্থায় কিন্তু বোঝা সম্ভব হয় না যে আমি কোনটা বেশি ভালো পারবো, আমি ক্রিমিনাল ভালো পারবো নাকি সিভিল ভালো পারবো। এরকম আমার অনেক ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে আমি অনেক সার্কেলে অনেককেই দেখেছি যে পড়াশোনা দেখা যাচ্ছে যে সে সিভিলে খুব ভালো পারতো বা পড়াশোনা লেভেল দেখা যাচ্ছে সিভিল মেটার, সিপিসি, এসআর অ্যাক্ট, লিমিটেশন, এইগুলোকে তারা খুব ভালো বুঝতো। কিন্তু কোর্ট পর্যায়ে এসে কোর্টের যখন কাজগুলো, সে যখন সিভিলের মামলার কাজগুলো যখন করতে এসছে তখন দেখা যাচ্ছে যে সে খুব এই জিনিসগুলো পারতেছে না। আবার অনেকে আবার সেম ক্রিমিনালও দেখা যাচ্ছে যে ক্রিমিনাল একদম খুব ভালো বুঝে, সিআরপিসি কি পেনালকে কিভাবে ইয়ে করা যায়, মানে কি বলে পেনালের সেকশন গুলাকে কিভাবে নিজের বুঝের মাধ্যমে নিয়ে গিয়ে সেটাকে নিজের মতো করে ডেলিভারি করা যায়, নিজের মতো করে কেস সাজানো যায়। এই জিনিসগুলা তারপর এভিডেন্স অ্যাক্টের থেকে এভিডেন্স করে, মানে এভিডেন্স অ্যাক্ট গুলো থেকে শিখে বিভিন্ন সাক্ষীর থেকে কিভাবে সাক্ষ্যটা নিয়ে আসতে হয়, বের করে নিয়ে আসতে হয়, এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে যে আমরা স্টুডেন্ট লাইফে পড়াশোনা একভাবে হয়, আর প্র্যাকটিক্যাল লাইফে এসে ব্যাপারটা হয়ে যায় তখন অন্যরকম। পড়াশোনা হয়, আমরা দেখি যে বিভিন্ন সেকশন মুখস্থ করে আসি, পরীক্ষা দিই, পাশ করি, বাস হয়ে যায়। কিন্তু কোর্ট প্র্যাকটিসে যে যখন আমরা দেখতে পারি যে একটা মানুষ যখন সাক্ষী দিচ্ছে, সাক্ষীকে কিভাবে মোটিভেট করে বা কিভাবে সেই সাক্ষীকে কিভাবে আমার নিজের মতো করে আমি সাক্ষীর থেকে কথা বের করে নিয়ে আসতে হবে, এই যে ক্যাপাবিলিটিটা, এই জিনিসটা শিখার জায়গা কিন্তু কোর্ট প্রাঙ্গণ। এই জিনিসটা কিন্তু আপনারা কেউ কিন্তু কি বলে ক্লাসে, ইউনিভার্সিটি ক্লাসে থেকে এই জিনিসটা কখনোই শিখতে পারবেন না। তো এই জিনিসটা যখন আপনার ক্যারিয়ারে ডেভেলপ করবে, এই জিনিসটা হচ্ছে আস্তে আস্তে ক্যারিয়ার ডেভেলপ করার জন্যই হচ্ছে এই কাজগুলো, যে সিনিয়রের সাথে থেকে এই কাজগুলা করতে হয়। তো যাই হোক, এইভাবে আমরা ক্যারিয়ার দেখা যাচ্ছে শুরু করার চেষ্টা করি যে প্রথম প্রাথমিক অবস্থায় সিনিয়রের মানে একদম খাঁটি বাংলায় যদি বলে উকিল হওয়ার
ইচ্ছা নিয়েই হচ্ছে কোর্টে আসে আমরা। তারপরে দেখা যাচ্ছে যে কিন্তু অনেক সময় এসে দেখা যায় কি কেউ উকিল হতে পারতেছে বা কেউ উকিল হতে পারতেছে না, কেউ আবার হয়তো ভাবতেছে কি যে আমি আসলে মনে হচ্ছে না যে আমি আমার জন্য উকালতি পেশাটা বেস্ট, আমার জন্য কি হতে পারে, আমার জন্য জুডিশিয়ারিটা বেস্ট হতে পারে, কেউ চলে যাচ্ছে জুডিশিয়ারিতে। আবার কেউ ভাবতেছে কি যে আমার জন্য মনে হয় আমার ইউনিভার্সিটি সিজিপিএ অনেক বেশি ভালো, আমি মানুষকে মানে স্পেশালি কোনো একটা টপিকস পড়ে আমি সবাইকে বোঝাতে পারি, স্টুডেন্টকে বুঝাইতে পারি, স্টুডেন্ট সবাইকে বোঝানোর ক্যাপাবিলিটিটা আমার খুব একটা বেশি ভালো আছে। তারা চেষ্টা করে কি ইউনিভার্সিটিতে টিচিং প্রফেশনে চলে যাওয়ার জন্য। এরকম করে কেউ ব্যাংকিং সেক্টর, যেটা রাসেল ভাই বলতেছিল, যে কেউ ব্যাংকিং সেক্টর, গভর্নমেন্ট সেক্টর, তারপরে কি বলে বিভিন্ন প্রাইভেট সেক্টর, বিভিন্ন চেম্বারে বিভিন্ন জব, এরকম করেই আস্তে 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 করে আমাদের ক্যারিয়ারটাকে আস্তে আস্তে সেন্ট্রালাইজড হয়ে যায়। কেউ যে সবাই যে উকিল মানে ল পড়েই যে উকিল হতে হবে এমন কিন্তু কোনো কথা নাই, কিন্তু যে হ্যাঁ কিন্তু ল পড়ছেন, ল পড়ার পরে উকালতিটা হচ্ছে লয়ের হচ্ছে একমাত্র পেশা তাও কিন্তু না, কিন্তু এটা মেন পেশা হিসেবে ধরে নিতে হবে। ল একটা প্রথম কথা হচ্ছে ল স্টুডেন্টের কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে ফ্রেন্ড সার্কেল ইয়ার্কি ফাজলামি করে হলেও হোক বা একটা করে হোক উকিল বলে ডাকে, কারণ আমি ল পড়ছি। আমি কোথাও গেলে তখন বলবো যে কি খবর উকিল সাহেব। এই যে এইটা বলার কারণ কি, মানে বলার কারণ হচ্ছে কি যে নিজেকে ওইভাবেই সব প্রত্যেকটা মানুষ লয়ের স্টুডেন্টকে উকিল ভাবেই দেখতে চায় বা উকিল ভাবেই হতে চায়। হ্যাঁ কিন্তু এক একটা বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কেউ ক্যারিয়ার বিভিন্ন জায়গায় ডেভেলপ মানে সেন্ট্রালাইজ করে নেয় আর কি। তো এইভাবেই করেই দেখা যাচ্ছে যে আমরা ক্যারিয়ারটাকে আস্তে আস্তে আগানোর চেষ্টা করি এখন। আর সব থেকে বড় কথা যে অনলাইন বেসড, এখন কিন্তু আমরা এখন অনলাইনের দিকে হচ্ছে আমরা বেশি ঝুঁকে আছি। গত 3-4 বছর ধরে কিন্তু দেখা যাচ্ছে কি আপনারা দেখবেন যে বাংলাদেশে এখন অনেক কিছু মানে অনলাইন বেসড হয়ে যাচ্ছে। স্পেশালি এই যে একটা প্যান্ডেমিক সিচুয়েশন, এই প্যান্ডেমিক সিচুয়েশনের মধ্যে কিন্তু এখন কোর্ট সিস্টেমটাতে কোনোদিনও চিন্তাও করা যায়নি যে বাংলাদেশের কোর্ট সিস্টেম একটা অনলাইন প্রসেসিং এর মধ্যে আসতে পারে বা কোন সম্ভব। যে যে একটা যে একটা মানে কি বলবো এটাকে এতটাই একটা ক্রিটিক্যাল একটা প্রসেসিং বা ক্রিটিক্যাল একটা জায়গা, সেইটাকেও আমরা এখন অনলাইনে নিয়ে আসার চেষ্টা করছি বা অনলাইনে নিয়ে আসতেছি আর কি। অনেক ঝামেলা আছে, ঝামেলা তো থাকবেই, ঝামেলা করে 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 করেই আমরা দেখা যাচ্ছে যে অনলাইন বেসড হয়ে যাবে। হ্যাঁ এটা আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমাদের দেখলাম যখন এটা প্যান্ডেমিকটা যখন আস্তে আস্তে শুরু হলো, কোর্টটা যখন বন্ধ হয়ে গেল, আমাদের অনেক সিনিয়ররা কিন্তু অনেক বড় বড় লয়াররা কিন্তু বলতেছিলেন যে আমরা চাচ্ছি অনলাইন বেসড হোক, অনলাইন বেসড হোক। কিন্তু কিন্তু দেখা যাচ্ছে যে অনলাইন বেসটা যে করবে মানে উনি হাইকোর্ট যে অনলাইন বেস করবে, হাইকোর্টের বিচারপতিগণ যে তারা চিন্তা করতেছে যে আমরা অনলাইন বেস যে করবো, এই যে যে বাংলাদেশের কোর্ট সিস্টেম যে এতটাই ক্রিটিক্যাল একটা সিস্টেম, এতটাই মানে ঝামেলাপূর্ণ, মানে ঝামেলা বলতে কি যে এত খুব ক্যাচালি আর কি। তো সেই জায়গা থেকে সেইটাকে কিভাবে অনলাইনে নিয়ে আসবে, সেটাকে কিভাবে, কারণ দেখা যাচ্ছে যে লয়ার সাহেব এক জায়গায় থাকবেন, সাক্ষী এক জায়গায় থাকবেন, জাস্টিস সাহেব এক জায়গায় থাকবেন। তো এই জায়গা থেকে তারপর হচ্ছে বাংলাদেশের ইন্টারনেট সিস্টেমের নেটের স্পিডের অনেক সমস্যা আছে। এই সব কারণে এগুলো দেখা যাচ্ছে আসলে কি সম্ভব কিনা চিন্তা করতে 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 কিন্তু আমরা কিন্তু অনলাইন সিস্টেমের মধ্যে পৌঁছাই গেছি। তো যেভাবে হোক দেখা যাচ্ছে যে আজকে আমি একটা নিউজ দেখতেছিলাম, প্রায় গত এই যে 5-6 দিনের মধ্যে প্রায় 5,000-এর উপরে জামিন অলরেডি হয়ে গেছে। কিন্তু এই দেখেন। জি ভাইয়া। হ্যাঁ, দুইটা প্রশ্নের উত্তর দাও তো দেখি, তোমার কি মনে হয় যে এখন প্র্যাকটিস লাইফে সিজিপিএটা কি ইম্পর্টেন্ট? তোমাদের যে সিজিপিএ থাকে ওইটা কি ইম্পর্টেন্ট? এটার উত্তর দিবা। আর দুই হলো ইন্টার্নশিপের সময় কি কি করতে হবে, মানে ইন্টার্নশিপের সময় তুমি কিভাবে তোমার সিনিয়রদের অ্যাপ্রোচ করবা বা কি কি করলে তুমি তোমার সিনিয়রের কাছ থেকে সর্বোচ্চ কাজটুকু শিখতে পারবা, এই সম্পর্কে কিছু বলো। হ্যাঁ আচ্ছা আচ্ছা, প্রথম প্রশ্ন উত্তরটা যেভাবে দিই সেটা হচ্ছে যে যে সিজিপিএ হচ্ছে ব্যাপারটা হচ্ছে কি, দেখা যাচ্ছে যে আমরা সবাই চেষ্টা করব যে আমরা ভালো রেজাল্ট করা, ভালোভাবে পড়াশোনা করে নিজের মানে সার্টিফিকেটের ইয়েটা একটু খুব বিল্ড করা, মানে হাইলি বিল্ড করা আর কি।
কিন্তু প্র্যাকটিসের ক্ষেত্রে, স্পেশালি প্র্যাকটিসিং ক্যারিয়ারের দিকে দেখি, যারা চিন্তা করবে যে না আমরা দুনিয়ার সবকিছু বাদ, আমরা শুধুমাত্র উকিল হব, ওকালতি প্রফেশনে যাব, তাদের জন্য এই কথাটা, যে প্র্যাকটিসিং এর জন্য সিজিপিএটা আসলে সত্যিই কিন্তু কোনো খুব একটা বেশি ইম্পর্টেন্ট না। কেন ইম্পর্টেন্ট না? এই কারণেই যে ইম্পর্টেন্ট না, যে এখানে হচ্ছে নিজের ক্যাপাবিলিটিটা, নিজের কতটা নিজের হচ্ছে নিজের যোগ্যতা হচ্ছে এখানে সবচেয়ে বড় বিষয়। ওইখানে আমরা ইউনিভার্সিটিতে সিজিপিএ কিভাবে আর্ন করছি, আমরা পড়ছি, মানে বিভিন্ন সেকশন মুখস্থ করছি বা পড়ছি, বুঝছি, সেটা আবার পরীক্ষা খাতে লিখছি, পরীক্ষায় পাশ করছি, স্যার ম্যাডামরা আমাদেরকে একটা মার্ক দিচ্ছে, সেই মার্কের উপর থেকে বেসিস করে আমরা সিজিপিএ গেইন করছি। কিন্তু এইখানে হচ্ছে এই প্র্যাকটিসিং ক্যারিয়ারে এসে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে এসে আমরা দেখতেছি একটা ডিট কিভাবে লিখতে হচ্ছে, এটা হচ্ছে একদম টোটালি নিজের মতো করে। একটা বেল পিটিশন কিভাবে লিখতে হচ্ছে, এটা সম্পূর্ণ নিজের নিজের মেধাই আমার কি কাজ করতেছে। এখানে সিজিপিএ কেউ যদি 3.9080 পেয়েও আসে, সেও ওই একভাবে লিখবে, আবার কেউ যদি 2.8090 পেয়ে আসে সেও ওই একভাবেই লিখবে। সো দেখা যাচ্ছে যে এখানে ওইভাবে কারোরটাই কিন্তু ওইভাবে কোনো বড় কথা না যে সে 3.90 পেয়ে আসছে দেখে সে যে তার বেল পিটিশন বা তার ডিড লেখার তার ভেটিং লেখার সিস্টেম গুলো অনেক বেশি হাইলি ডেভেলপড হবে, তা কিন্তু না। যে 2.90 পেয়ে আসছে বা 2.80 পেয়ে আসছে, সেও কিন্তু দেখা যাচ্ছে যে এমন হতে পারে যে ওই ছেলেটার থেকেও বা ওই মেয়েটার থেকে অনেক ভালো লিখতে পারে, বা ভালোভাবে অ্যাপ্রোচ করতে পারে, ভালোভাবে কথা বলতে পারে, ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারে, সাক্ষীর থেকে সাক্ষ্য বের করতে পারে, সাক্ষীর থেকে যখন কথাগুলো বের করে নিয়ে আসা সেটা বের করতে পারে। এই ব্যাপারগুলো হচ্ছে দেখা যাচ্ছে যে এই যে নিজের যোগ্যতা, নিজের ক্যাপাবিলিটি, এটার সাথে সিজিপিএ কোনো ব্যাপারই না। এটা হচ্ছে সব থেকে বড় কথা। যারা হচ্ছে অনেকেই চিন্তা করে যে হ্যাঁ আমাকে ভালো উকিল হতে গেলে মনে হয় অনেক ভালো সিজিপিএ থাকা লাগবে, এটা সম্পূর্ণ একটা ভুল ধারণা। যে শুধুমাত্র বার কাউন্সিলের জন্য পরীক্ষা দেওয়ার জন্য সম্ভবত 2.50 মেবি মানে লোয়েস্ট আর কি সিজিপিএ। সো 2.50 পেয়ে যে হচ্ছে, সেও কিন্তু দেখা যাচ্ছে যে অনেক ভালো একটা লয়ার হয়ে যেতে পারে, আবার 3.90 যে পেয়ে উঠতেছে সেও দেখা যাচ্ছে ভালো লয়ার হয়ে উঠতে পারে। সো এখানে ভালো লয়ারের ক্ষেত্রে বা প্র্যাকটিসিং ক্যারিয়ারের ক্ষেত্রে সিজিপিএ ডাজন্ট ফ্যাক্ট, এটা কখনোই সব থেকে বড় বিষয় না। আর আরেকটা যে বিষয় সেটা হচ্ছে যে দ্বিতীয় প্রশ্ন, যেটা হচ্ছে যে সিনিয়রকে কিভাবে অ্যাপ্রোচ করা বা সিনিয়রের থেকে বেস্ট কাজটা কিভাবে শিখে নিতে হবে বা শিখে নেওয়ার যে ব্যাপারটা, সেটা হচ্ছে কি যে এটা হচ্ছে কিছুদিন আগে আমাদের লাইভে ব্যারিস্টার অনিক স্যার আসছিলেন। ব্যারিস্টার অনিক স্যার একটা কথা বলেছিলেন যে আপনাকে হচ্ছে সবার আগে সিনিয়র যখন আসবেন সবার আগে আপনাকে ইসে আসতে হবে, কি বলে, কোর্টে আসতে হবে। প্রথমত হচ্ছে সিনিয়রকে আপনি দেখা যাচ্ছে সিনিয়র হচ্ছে এমন একটা মানুষ যে হচ্ছে আপনাকে চিনে না, জানে না, কেউ জানে না। তো এখন বাট আপনার হচ্ছে কি করতে হবে, তার থেকে কাজ বের করে নিয়ে আসতে হবে। এই কিভাবে লিখতে হবে, ডিড গুলা কিভাবে লিখতে হবে, বেল পিটিশন কিভাবে লিখতে হবে, তারপরে দেখা যাচ্ছে যে এই যে সব ব্যাপারগুলো, তারপরে সিনিয়র কিভাবে কোর্টে ইয়ে করতেছে, কোর্টে কিভাবে সাক্ষী মানে সাক্ষ্য হেয়ারিং করতেছে, সেটা কিভাবে সেটা কিভাবে তার থেকে শিখতে হবে। এই ব্যাপারগুলো হচ্ছে সিনিয়র আপনাকে এমনি 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 শিখাই দিবে না, হাতে ধরে শিখাই দিবে না। এটা আপনাকে নিজের থেকে তার থেকে বের করে নিয়ে আসতে, এখন বের করে নিয়ে আসতে হলে কি করতে হবে, এখন আপনাকে হচ্ছে তাকে অ্যাপ্রোচ করতে হবে, আপনাকে কনভিন্স করে ফেলতে হবে যে আপনি আহ দেখা যাচ্ছে যে তার একদম খুব ভালো একটা ছেলে, তার মানে অবিডিয়েন্ট, খুব সবচেয়ে ইয়ে বলি, তার একটা অবিডিয়েন্ট একটা ছেলে, যে সেই হিসেবে দেখা যাচ্ছে যে আপনি তার থেকে সবকিছু মানে সে যেটা বলবে আপনি তার থেকে সেটা শুনবেন। সে যেটা বলবে, সে যে হ্যাঁ প্রথম প্রাথমিক পর্যায়ে প্রথম 6 মাস 1 মাস 1 বছর দেখা যাচ্ছে যে সে খালি শুধুমাত্র ওই ফটোকপি মানে কাগজ ফটোকপি করানোর কাজেই আপনাকে ইউজ করবে, আপনি তাই করবেন। যত নিচে নামার দরকার হয় না, মানে নিচে নামা বলতে নামানো, সিনিয়ররা চেষ্টা করবে নামানোর জন্য। যদি একেবারে কিছু করতে হলে নেমে যেতে হবে, ওইখানে নিজের ইগোটাকে কাজে লাগানো যাবে না। যে যদি ভাবেন যে আমি এত টাকা খরচ, আমি প্রাইভেট ইউনিভার্সিটি থেকে বা অনেক বড় বড় প্রাইভেট ইউনিভার্সিটি থেকে আমি বাবার এত লাখ লাখ টাকা খরচ করে আসছি, আমি কি এখন সিনিয়রের কি বলে কাগজ ফটোকপি করার জন্য কি আমি আমি নাকি, এটা যদি চিন্তা করেন তাহলে ভাইয়া আপনারা কখনোই দেখা যাচ্ছে যে কাজটা শিখতে পারবেন না, বা সিনিয়রকে অ্যাপ্রোচটা করতে পারবেন না। সিনিয়রকে অ্যাপ্রোচ করানোর জন্য হলো নিজেকে দেখা যাচ্ছে সিনিয়রের একদম মানে সিনিয়রের জুনিয়র,
ওইটাকে বানাই ফেলতে হবে। তারপরে দেখা যাচ্ছে যে আস্তে 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 আর সবচেয়ে বড় কথা, নিজের প্রশ্ন করতে হবে। আপনি যদি মনে করেন যে শিখাচ্ছে না, এটা বলতেছে না, আমি কিছু, ঠিক আছে, বলার দরকার নেই, তাহলে এটা হলো ঝামেলা। এটা হচ্ছে দেখা যাচ্ছে আপনি শিখতে পারবেন না। সিনিয়রকে খালি বারবার প্রশ্ন করবেন, স্যার এটা কেন হলো, স্যার এটা কেন লিখলেন, স্যার এটা এই স্যার এই আইনটা এইভাবে না হলে স্যার ওইখানে তো এইটা, ওই আইনে তো এই কথাটা বলা আছে স্যার, এটা এইভাবে লিখলে কেমন হতো স্যার, স্যার এইখানে কেমন বললে ভালো হতো স্যার, এই কথাটা দেখা যাচ্ছে স্যার, এইভাবে কথাগুলো স্যারকে প্রশ্ন করবেন। স্যারকে যত বেশি প্রশ্ন করবেন, স্যার তত দেখা যাচ্ছে স্যার অ্যান্সার দিবে। স্যার ওই অ্যান্সার থেকে আপনি শিখে নিবেন। আপনি কিন্তু ওই দেখা যাচ্ছে যে যদি মনে করেন যে স্যার আমাকে এমনি এমনি হাতে ধরে শিখাই দিবে, যে আমাকে বলবে যে যে স্যার তুমি এইটা একটা শেখো, তুমি এটা একটা জানো, এটা একটা মুখস্থ করো, এটা কিন্তু ইউনিভার্সিটি লাইফ না, বা এটাকে তার কোনো দায়বদ্ধতা নেই, দায়বদ্ধতা আপনার আছে। তো সেই জন্য হচ্ছে তাকে প্রশ্ন করবেন, তাকে যত বেশি প্রশ্ন করবেন তার থেকে তত বেশি ডেলিভারিটা নিতে পারবেন। এই দেখা যাচ্ছে এটা এইভাবেই করে 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 দেখা যাচ্ছে যে আপনি নিজেকে আস্তে আস্তে নিজের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারবেন, বা সিনিয়রকে সেইভাবে অ্যাপ্রোচ করতে পারবেন আর কি। জি রাসেল ভাই। হ্যাঁ সাথিয়া, হ্যাঁ তোমার কাছে আবার আমরা পরে আসতেছি একটু, ঠিক আছে? আমরা আচ্ছা এখন ঠিক আছে। একটু হাবিবের কাছে যেতে চাই। আচ্ছা অবশ্যই। হ্যাঁ হাবিব, তোমার কি মনে হয় যে তোমার সিনিয়র পাওয়া নিয়ে প্রথম দিকে একটু ঝামেলা হয়েছিল জজ কোর্টে, আমার যতদূর মনে আছে। তো এই সিনিয়র তুমি কিভাবে মানে জোগাড় করছিলা সেই সম্পর্কে আমাদের যদি একটু বলতা, এবং তোমার ওই কোর্ট প্র্যাকটিসে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, যে সিনিয়রদের কাছ থেকে কিভাবে তুমি কাজ শিখেছো, বা কিভাবে তাদের কাছ থেকে মানে তোমার কাজ শিক্ষাটাকে আদায় করে নিয়েছো, সেই সম্পর্কে যদি একটু বলো তাহলে আমাদের উপকার হয়। গ্রুপ আড্ডাতে জয়েন করেছি। হ্যালো, আমাকে শোনা যায়? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। হ্যাঁ, আচ্ছা। ইতিমধ্যে আমরা জেনেছি যে আমাদের মহামান্য হাইকোর্টের মাধ্যমে আমরা ভার্চুয়াল কোর্ট সিস্টেমটা রানিং হয়েছে। তো সেটারই একটা এক্সপিরিয়েন্স আমি বলবো যে আজকে একটা মানে ভার্চুয়াল কোর্ট প্র্যাকটিসটা কেমন হতে পারে সেটা আমরা একটা ধারণা পাইতেছি। রাসেল ভাই হোস্টের দায়িত্বে আছেন, মানে মাননীয় স্পিকারের মতো, যে উনি একবার আমাদের মাইকটা অফ করে দিচ্ছেন, আবার মানে মিউট করে দিচ্ছেন, আনমিউট করে দিচ্ছেন, আবার মানে একটা কোর্ট সিস্টেমটা যে কেমন হতে পারে, যে ভার্চুয়াল কোর্ট সিস্টেমটা, সেটা আমরা একটা ভালো এক্সপিরিয়েন্স হচ্ছে আমার মনে হয় আজকের মাধ্যমে। কারণ আমরা ভার্চুয়াল কোর্ট সিস্টেমটা বাংলাদেশে আমরা জানি খুবই টাফ হবে, তার কারণ আমাদের যারা বিজ্ঞ সিনিয়র আইনজীবীরা আছেন আমরা জানি তারা খুবই মানে আধুনিক যেসব ইনস্ট্রুমেন্ট আছে সেসব ব্যাপারে তারা অতটা বেশি এক্সপার্ট না। ইতিমধ্যে আমরা জেনেছি যে অনেকেই এই বিষয়টা দ্বিমত পোষণ করেছেন যে আসলে আমরা ভার্চুয়াল কোর্ট সিস্টেমটা আমরা পছন্দ করি না, বা এটা আমরা ওইভাবে ম্যাচ করতে পারতেছি না। সো আমি মনে করি যে আজকে আমাদের লাইভ গসিপের মাধ্যমে এরকম একটা এক্সপিরিয়েন্স আমাদের মানে আমাদের যারা দর্শক বা যারা আছেন বা আমরা যারা আছি সবার একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হচ্ছে। তো আমি চলে আসি যে রাসেল ভাইয়ের কোশ্চেনের দিকে, যে আমরা আসলে আহ, আমি হাবিবুর রহমান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে এলএলএম শেষের দিকে মাস্টার্স হয়ে গেছে আমার, শুধুমাত্র রেজাল্টের অপেক্ষায়। আর আমি ঢাকা জজ কোর্টে প্র্যাকটিসে ঢাকা জজ কোর্টে আছি এবার। প্রিলি পরীক্ষায় ইনশাল্লাহ উত্তীর্ণ হয়েছি। সামনে রিটেনের প্রিপারেশন নিতেছিলাম। ওই মুহূর্তে আমরা সবাই জানি কোভিড-19, আমরা সবাই একটা সিচুয়েশনের মধ্যে আছি, সবাই ঘরবন্দি। তো আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা অলরেডি আমি দ্বিতীয় রমজানে মেবি যে আমাদের বাংলাদেশ লয়ার্স এন্ড ল স্টুডেন্ট অ্যাসোসিয়েশন লিগ্যাল ওয়েব সিরিজে আমি আসি, ওই দিন আমার কিছুটা এক্সপিরিয়েন্স আমি শেয়ার করি। তারপর যেহেতু আমি আবার সেকেন্ড টাইম এখানে আসা, তো সেই ক্ষেত্রে আমি বলবো যে আমি যেহেতু জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির আমি থার্ড ব্যাচ, তো ওখানে আমাদের সিনিয়র ছিল না বলতে যে আমরা হ্যালো হ্যালো হ্যালো, আমাকে শোনা যায়? হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে, বলো। হ্যাঁ শোনা হ্যাঁ যাচ্ছে। শোনা যাচ্ছে, হ্যাঁ, বলো। তো কোর্ট সিস্টেম সিনিয়রের বিষয়টা আমি যেহেতু আমার হ্যাঁ বলেন, ভার্সিটি শোনা যাচ্ছে। আমার ভার্সিটি আমি থার্ড ব্যাচ, তো আমাদের সিনিয়ররা ছিল না।
আমাদের সিনিয়র সিনিয়র মধ্যে যারা অ্যাডভোকেটশিপ আমরা জানি যে ইন্টার্নশিপ মানে অ্যাপ্রেন্টিস লয়ারের জন্য আমরা যে প্রথমে যে রেজিস্ট্রেশনের যে প্রসেসটা আছে সেখানে আমাদের 10 বছরের এক্সপিরিয়েন্স যারা আছে তাদের আমাদের একটা সিগনেচার লাগে আর কি। তো আমার যেহেতু সিনিয়র ছিল না সেই ক্ষেত্রে আমাকে অনেক একটা কমপ্লিকেটেড সিচুয়েশন ফেস করতে হয়েছে, কারণ আমাদের যেহেতু সিনিয়র ছিল না। আর সেই ক্ষেত্রে আমি যে যে সিস্টেমটা ফলো করছি, যেহেতু আমি অলরেডি রাসেল ভাইকে বলে বলে রাখছিলাম যে রাসেল ভাই আমার সিনিয়র লাগবে, আমি যখন ইন্টিমেশন জমা দেবো তখন অবশ্যই আমার একটা সিনিয়র ম্যানেজ করে দিবেন। তো রাসেল ভাইয়ের সাথে অলরেডি আমার আগে থেকে ডিল ছিল, তো এটা একটা আমার ব্যাকআপ ছিল। তারপরে আমি শুধুমাত্র একজনকেই মানে কথা বলে রেখেছি এরকম না, আমি আরো অনেকজনের সাথে আমি বিষয়টা শেয়ার করেছিলাম যে আমার সিনিয়র লাগতে পারে, আমাকে একটু হেল্প করবেন এই বিষয়ে আর কি। তো আমি আমাদের যে ল ক্লিনিকে আমাদের 4th সেমিস্টারে মানে 4th ইয়ারে বা 7th সেমিস্টার এবং 8th সেমিস্টারে আমাদের ল ক্লিনিক করানো হয় কোর্ট প্র্যাকটিস রিলেটেড। তো আমাদের তাপস কান্তি বাউল স্যার, উনি হচ্ছে আইসিটি, উনি ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে প্রসিকিউশন লয়ার ছিলেন। তো স্যারের সাথে আমি আমি একটু পরামর্শ করি, স্যার আমার একটা সিনিয়র লাগবে, তো কিভাবে আপনি আমাকে হেল্প করতে পারেন। তো স্যারের কাছে যাওয়ার আগে আরো আমি 2-3 জনকে অ্যাপ্রোচ করেছিলাম যে আমাদের জুনিয়রদেরকে যারা ল ক্লিনিক ক্লাসটা নেয়, তাদের আমার জুনিয়রের কাছ থেকে নাম্বার নিয়ে তখন বললাম যে ওই স্যারকে কোনোভাবে অ্যাপ্রোচ করা যায় কিনা। তো আমি আসলে কয়েক জায়গায় ট্রাই করছি, তো ট্রাই করার পরে তারপর আমাদের যে স্যার আমরা যার কাছে ল ক্লিনিক করেছিলাম, তো তাপস কান্তি বাবু স্যারের সাথে আলোচনা করলাম যে স্যার আমার তো একটা সিনিয়র লাগে, তা এই মুহূর্তে আমার খুব ইমার্জেন্সি, যে আমার অলরেডি সব কাগজ পত্র কমপ্লিট, আমি এখন একটা সিনিয়রের অপেক্ষায় আমি আছি আর কি। তো স্যার আমাকে বললো যে ঠিক আছে সমস্যা নাই, আমার তো অলরেডি 5টা হয়ে গেছে, আমার তো মোটামুটি 3টা দেওয়ার কথা দেওয়া যায়, তো আমি তো দিতে পারবো না। তবে আমি বললাম স্যার আপনি যদি না দিতে পারেন তাহলে আপনি অন্য কাউকে ম্যানেজ করে দেন। তো স্যার একটা ম্যাডামের নাম দিল, ম্যাডামের নাম্বার দিল, বললো যে তুমি যাও, উনি তোমাকে হেল্প করবে আর কি। তো অলরেডি আমি জাহাঙ্গীরনগর থেকে গেলাম, যে আমাদের যে বাসে জাহাঙ্গীরনগর থেকে উঠছি, বেশ আমার যাওয়ার কথা ছিল, আমি সকালে চলে গেছি 7:30-8টার মধ্যে পৌঁছে গেছি। তারপরে আমাদের অ্যাডভোকেট তসলিমা আক্তার রীতা ম্যাডাম, উনি হচ্ছে ঢাকা জজ কোর্টে প্র্যাকটিস করেন। তো ওই ম্যাডামের নাম্বার দিলে ওই ম্যাডামের সাথে আমি যোগাযোগ করি যে ম্যাডাম আমি তাপস কুমার কান্তি বাউলের বাবা স্যারের হচ্ছে আমি স্টুডেন্ট, উনি আমাকে তো আপনাকে পাঠাইছে, আপনার কাছে পাঠাইছে আর কি। তো ম্যাডাম আমাকে অনেক হেল্প করছে, সাথে সাথে আমাকে যেহেতু আমি একটা স্যার পাঠাইছে, তো আমাকে বেশ অনেক হেল্পফুল, ম্যাডাম অনেক হেল্প করছে। ম্যাডামের কোনো সিল ছিল না, আমি যে ইংলিশের সিল লাগে কোনো সিল ছিল না। তারপরে রমজান রমজান মাস, আমি ওই মুহূর্তে আমি সিল বানাইতে যাই, কোথাও সিল পাই না। অনেক অনেক একটা চ্যালেঞ্জিং আমি বলবো আর কি ওই দিনটা আমার জন্য। মানে তারপর আমি ওটা শেষ করে এসে দেখি যে ম্যাডাম আমার বাসায় চলে গেছে আর কি। তারপরে ম্যাডামের বাসায় যে সিল মেরে সিল টিল ইয়ে করে সিগনেচার দিয়ে নিয়ে তারপরে আমি চলে আসি। ওই দিন আমি আবার আসতে আসতে প্রায় আমার 4টা 4:30 বেজে গেল আর কি। আমি জানতাম না যে 5টা পর্যন্ত ওটা মানে ওই ফর্ম ফিল ড্রপ করা যায় আর কি, প্রিন্টার ওই যে ইয়েটা। পরে আমি ওইদিন চলে যাই, ওইদিন বৃহস্পতিবার ছিল, পরে শনিবার দিন শুক্র শনি তো বন্ধ অফ, আমি রবিবার দিন এটা জমা দিই। এটা হলো আমার সিনিয়র ম্যানেজ করা, বা আসলে আমি যেটা বলবো যে এটা অবশ্যই আমার মতো অনেকেই থাকতে পারে, বা আমার জুনিয়রদের এখন তো আমার মনে হয় না যে কোনো সমস্যা আছে, বাট আমার মতো যারা বা এই বিষয়টা ফেস করবেন, আমি মনে করি যেটা যে আপনি শুধুমাত্র একজনের সাথে কথা বলে রাখলেন সেটাই নয়, আপনি আরো 2টা বা 3টা ব্যাকআপ রেখে দেন, যে যাকে আপনি ওই সময় রিস্ক করতে পারেন। হয়তো বা একটা সময় আমি যখন চাইতেছি সেই সময় উনি কেউ ব্যস্তও থাকতে পারেন। তো সেই ক্ষেত্রে আপনি তো একজনের উপর ডিপেন্ডেন্ট থাকলে হয়তো বা আপনার সময় মতো তো হয়তো বা তাকে ওই টাইমিংটা নাও হতে পারে। সেক্ষেত্রে আমি বলবো যে আপনি ওই ওই বিষয়টাকে মাথায় রেখেই যে আপনি 2জন বা 3জন বা 4জন আপনার যতটা ব্যাকআপ থাকে আর কি, আপনি অনেকগুলো মানুষের সাথে কথা বলে রাখেন যে আমার এটা প্রয়োজন হতে পারে, ওই সময় আপনি যাকে পান তাকে রিস্ক করলেই হয়। আসলে আমি যেটা বলি যে সিনিয়র কোনো ফ্যাক্ট না, আপনি হয়তোবা একজন সিনিয়র যার 10 বছরের এক্সপিরিয়েন্স আছে কোর্ট প্র্যাকটিস, তাকে তার কাছে হয়তোবা আপনি সিনিয়র হিসাবে আপনি হয়তোবা আপনার ইয়েটা সাইন করতে পারে, বাট আপনি কাজটা কিন্তু অন্য কারোর কাছ থেকেও শিখতে পারেন। তো আমি যেটা বলবো যে যারা আহ, আহ, এখনো পর্যন্ত যারা ওই আমাদের আহ, যে অ্যাপ্রেন্টিস লয়ারের যে যে জন্য যে রেজিস্ট্রেশন করতে হয় সে যারা করেন নাই,
খুব দ্রুত করে ফেলবেন। আসলে হয়তো আমরা জানি না যে কখন কি সিচুয়েশন হতে পারে। তো আপনার যখনই সময় হবেন, যখন আপনার রেজাল্টটা পেয়ে যাবেন, তখন আপনি বার কাউন্সিলে যে এই প্রসেসটা কমপ্লিট করে নেওয়া উচিত আর কি। পরের বিষয়টা আসি যে আসলে আমার যে এক্সপিরিয়েন্স, আমি কোর্ট এক্সপিরিয়েন্স বলতে আসলে আহ, আমার আগে সাদ ভাই অনেক ভালো কথা শেয়ার করেছেন যে কোর্ট এক্সপিরিয়েন্সটা কেমন হওয়া উচিত। হাবিব, ভাইয়ের হাবিব, সাথে আমি, হ্যাঁ ভাই। হ্যাঁ, হ্যাঁ, তোমার কাছে আমি একটু পরে আসতেছি, আমি এখন একটু নাফিসার কাছে যেতে চাচ্ছি, ঠিক আছে? আমি একটু আচ্ছা নাফিসার ঠিক কাছে আছে, যে ওকে। তোমার কাছে আবার আসতেছি। নাফিসা, আচ্ছা ওকে। হ্যাঁ, তুমি শুনতে পাচ্ছ নাফিসা? জি জি, শোনা যাচ্ছে। আচ্ছা নাফিসা, একটা আগে প্রথমে তুমি প্রশ্নের উত্তর দিয়ে তারপর শুরু করবা। প্রশ্নটা হলো যে জি মেয়েরা কোর্টে গিয়ে প্র্যাকটিস কিভাবে করবে? কারণ মেয়েদের বলে কোর্টে দাম দেওয়া হয় না, তেমন দাম দেওয়া হয় না, আর মেয়েরা অনেক ধরনের এই সমস্যা ফেস করতে পারে। সেগুলোর থেকে কিভাবে উতরায় একটা মেয়ে কোর্টে যেয়ে প্র্যাকটিস করতে পারে, সেই সম্পর্কে প্রথমে একটু বলো। জি, ধন্যবাদ ভাইয়া। আমাকে শোনা যাচ্ছে? হ্যাঁ, যাচ্ছে, নাফিসা যাচ্ছে। শোনা যাচ্ছে। জি, আচ্ছা। প্রথমে আমিও এটাই ভাবতাম যে আসলে কিভাবে কোর্টে গিয়ে আমি দাম পাবো। দাম পাবো বলতে হচ্ছে আমার নিজের পরিবারে কিন্তু ল রিলেটেড কেউ ছিল না, ল ব্যাকগ্রাউন্ডের কেউ ছিল না। তো প্রথম প্রথম আমি যখন লতে পড়াশোনা করি, তো সবাই আমাকে এই ভয়টাই দেখায় যে আসলে তুমি মেয়ে হয়ে ল পড়তেছো, ছেলেরাই কত দাম পায় না, কত উকিল ভাত পায় না ঘুরে বেড়াচ্ছে, তুমি মেয়ে হয়ে কিভাবে সেখানে টিকে থাকবা। তো তখন আমার কাছে প্রথম দিকে খুবই ভয় লাগে, আসলেই তো আমি কিভাবে টিকে থাকবো। তো পরে যখন আসলে সত্যি সত্যি আমি কোর্টে যাই বা আমি যখন এই পেশার সাথে পড়াশোনা শেষ করে সম্পৃক্ত হই, আমি যখন চেম্বার জব শুরু করি আমার, তখন আমার ধারণাটা পরিবর্তন হয়। আসলে মেয়েদের যে মানে ছোট করে দেখা হয় বা এই এইসব ধারণা ভুল। কারণ আপনি যদি কাজ করতে পারেন, আপনার যদি ভালো এক্সপিরিয়েন্স থাকে, আপনি যদি ভালোভাবে সিনিয়রের সাথে দায়িত্ব পালন করতে পারেন, তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই দাম দেওয়া হবে। বরঞ্চ এমন অনেক সিনিয়র আছেন যারা মেয়েদেরকে বেশি গুরুত্বপূর্ণ ভাবে এবং ভাবে যে তারা যদি ভালো করতে পারে, তো তাদের দিয়েই অনেক কিছু সম্ভব। আমি আমার নিজের চেম্বার অভিজ্ঞতা থেকে বলি, যেটা সেটা হচ্ছে যে আমি প্রথম প্রথম আমি তো যখন জয়েন করি, আমি কিছুই জানি না, কিছুই বুঝি না, আমি আসলে মাথায় শুধু আমি বইয়ে যা পড়ে এসেছি তাই আছে। তো আমার সিনিয়র এখানেই আছেন, আমার সিনিয়র রাসেল সিদ্দিকী ভাই আছেন এখানে। তো আমি প্রথমে খুবই ভয় পেতাম, যে কোনো কাজ করতে ভয় পেতাম, যে আমি তো জানি না কিভাবে করব। তো প্রথমেই আমাকে যখন কোনো ডকুমেন্টস তৈরি করে নিয়ে আসতে বলতে হতো বা ই করতে হতো, তখন আমাকে বলুন যাও এটা করে নিয়ে আসো। তখন আমি কিছুক্ষণ দাঁড়িয়ে থাকতাম এবং মুখের দিকে তাকিয়ে থাকতাম যে এটা করে নিয়ে আসতে বললো, তাহলে আমি এটা কিভাবে বলবো, সেটা তো বললো। তো আমি যখন দাঁড়িয়ে থাকতাম উনি হয়তো বুঝতেন, বলতো যে আচ্ছা তুমি ট্রাই তো করো, তারপরে আমি আছি। এবং উনি সাথে বলে দিত যে দেখো, এরকম একটা জিনিস আছে গুগল। হ্যাঁ, গুগল মামাতে সার্চ দিলে এমন কিছু নাই পৃথিবীর যেটা পাওয়া যায় না। ওইখানে একটু ঘাটাঘাটি করে দেখো পাও কিনা। তো আমি যাইতাম, ল্যাপটপ খুলতাম এবং চেষ্টা করতাম যে খুঁজে বের করার। মাঝে মাঝে খুবই ব্যর্থ হইতাম, আসলে কিছুই খুঁজে পাইতাম না। আবার মাঝে মাঝে হয়তো কিছু একটা অংশ নিয়ে আসতাম। তবে মেইন কথা যেটা হচ্ছে সেটা চেষ্টা। আপনি যদি চেষ্টা না করেন তাহলে কিছুই পারবেন না। এখন আমি চেষ্টা করার পরে যদি আমার সিনিয়রের কাছে যাই, তখন সে বিষয়টা দেখবে যে হ্যাঁ, সে চেষ্টা করেছিল এবং যতটুকু সম্ভব সে করার চেষ্টা করতেছে, তখন কিন্তু সে আপনার প্রতি আগ্রহী হবে, যে না, তার কাজ শেখার আগ্রহ আছে। কিন্তু আমি যখন যদি চেষ্টা না করে আমি যদি ওই কাজটা থেকে এড়িয়ে যাই বা না করার চেষ্টা করি, তখন অটোমেটিক্যালি সে ছেলে হোক বা মেয়ে হোক সেই ক্ষেত্রে দাম পাবে না। আর দ্বিতীয় কথা যেটা হচ্ছে যে চেম্বার জব বা কোর্ট জব যেটাই বলি না কেন, আমাদের একটা মানে চেম্বার বা কোর্ট জবের যেটা হচ্ছে সেটা হলো যে টাইম মেনটেন। টাইম মেনটেন বলতে গেলে যে সেই সকালে যেতে হয়, আবার রাতে কখন ফিরবো তার কোনো ঠিক নেই। কিছু কিছু চেম্বারের টাইম আছে যে সকালে এতটা থেকে রাত এতটা পর্যন্ত সময় আপনাকে কাজ করতে হবে। বাট বেশিরভাগ সময় যেটা দেখা যায় যে যদি বেশি চেম্বারে কাজ থেকে থাকে বা প্রেসার থাকে, সেক্ষেত্রে অনেক রাত হয়ে যায় মেয়েদের বাসায় যেতে বা ছেলেদের বাসায় যেতে। এইটা হচ্ছে মেন সমস্যা। আপনাকে এই প্রফেশনে আসতে গেলে আপনাকে মনে করতে হবে আমি ডাক্তার বা আহ, পুলিশ বা অন্য যে প্রফেশনে যারা আছে তাদের মতো আমাকে হতে হবে। আমি যদি শুধু মনে করে থাকি যে না, আমি জাস্ট
ব্যাংকে জব করি, সকাল 9টায় অফিসে যাব, বিকাল 5টায় আসবো, তাহলে এইরকম চিন্তা ভাবনা করলে মেয়েদের আসলে এই প্রফেশনে আসা যাবে না। আপনাকে ধরে নিতে হবে আপনি পুলিশে জব করেন। একজন মেয়ে অফিসার, পুলিশ অফিসারও কিন্তু রাত্রেবেলা ডিউটি হলে তাকে যেতে হয়। তো সেক্ষেত্রে আপনাকেও সেই রকম মন মানসিকতা গড়ে তুলতে হবে যে না, আমাকে চ্যালেঞ্জিং হতে হবে। আর কিছু যেটা সমস্যা হয় সেটা হচ্ছে হ্যারাসমেন্টের বিষয়। আপনাকে প্রথমেই মনে রাখতে হবে যে আপনি একজন আইনের ছাত্রী। আইন কিভাবে, নিজের আইন কিভাবে নিজের উপরে প্রয়োগ করতে হয় এবং নিজে কিভাবে সেই আইনকে ব্যবহার করতে হয় সেটা আপনাকে জানতে হবে। তো সেক্ষেত্রে যদি আপনার সিনিয়র আপনাকে হ্যারাসমেন্টের শিকার করে বা করে, আপনি অবশ্যই তার প্রতিবাদ করবেন। আর আজকে যদি আমি বা আপনি আমরা মুখ বুজে সহ্য করে বসে থাকি, তো ভবিষ্যতে এটা বেড়ে যাবে। তো তখন তো কোনো মেয়েই আর এই প্রফেশনে আসতে চাবে না। তো আমি মনে করি যে আমার এই কথাগুলো তা যারা, যে প্রশ্নটা এসেছিল যে মানে মেয়েদের ক্ষেত্রে যেটা চেম্বার জব বা যেটা হোক আর মানে হ্যারাসমেন্টের এই বিষয়গুলো, তো সেটা মেইন কথা হচ্ছে যে আপনি ল স্টুডেন্ট হিসাবে ছেলে হোক বা মেয়ে হোক সবাইকে সমান কদর করা হয়, সেটা আপনার যোগ্যতা এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে। হ্যাঁ, থ্যাংক ইউ নাফিসা। এখন আমি আবার একটু আকরামের কাছে যেতে চাচ্ছি। আহ আকরাম, তুমি একটা প্রশ্নের উত্তর দাও যে কোর্ট প্র্যাকটিস ভালো নাকি তোমার চেম্বার প্র্যাকটিস ভালো, আই মিন কর্পোরেট প্র্যাকটিস, হ্যাঁ, কোনটা করা ভালো? আর এর সাথে আর একটা জবাবও দাও যে প্র্যাকটিস প্রথম যখন শুরু করা হয় তখন টাকা খুব নগণ্য পাওয়া হয়, তা এইটার থেকে কি মানে টাকা বেশি ইনকাম করার কি আদৌ কোনো সুযোগ আছে কিনা? ঠিক আছে, এই দুইটা। জি, ধন্যবাদ আসলে আপনাকে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করার জন্য। যে বিষয়টা আপনি বলেছেন যে কোর্ট প্র্যাকটিস করাটা বেটার নাকি আপনার চেম্বার প্র্যাকটিস করাটা বেটার, আমি বলবো যে আমার আমার কোন ওপিনিয়নে বলতে চাই যে যদি পসিবল হয় তাই দুইটা করাই বেটার। যদি আপনার শক্তি এবং সময় এবং সামর্থ্য অনুযায়ী যদি আপনার সবকিছু আপনি কুলিয়ে উঠতে পারেন, তাহলে আপনার চেম্বার প্র্যাকটিস এবং কোর্ট প্র্যাকটিস করা দুটোই আপনার জন্য গুরুত্বপূর্ণ। এর পাশাপাশি অনেকের কোর্ট প্র্যাকটিস ভালো লাগে, অনেকে চেম্বার প্র্যাকটিস ভালো লাগে, অনেকে হয়তো কোর্টে যেতে পছন্দ করেন না, স্বাভাবিক, তো তারা হয়তো কর্পোরেট বিভিন্ন সেক্টরে যেতে পারেন। এবং যারা অ্যাকচুয়ালি কোর্ট প্র্যাকটিসটা আপনার মনের মধ্যে যারা একদম গেঁথে নিতে পারবেন যে হ্যাঁ আমি আসলে আমার দ্বারা কোর্ট প্র্যাকটিস ছাড়া কোনো কিছু সম্ভব না, আমি হলো চেম্বার থেকে বিভিন্ন কর্পোরেট বিভিন্ন সেটেলমেন্টে বিভিন্ন কর্পোরেট বিভিন্ন ক্লায়েন্টের ইয়েতে আমি আসলে ওভাবে যেতে পারবো না, আমাকে কোর্ট প্র্যাকটিস বেটার লাগে, তারা কোর্ট প্র্যাকটিসে যাবেন। আর আমার মতে আপনার চেম্বার ওয়ার্ক হোক অথবা আপনি কোম্পানি বিভিন্ন কাজ করেন, আমার মতে আপনার কোর্ট প্র্যাকটিসের যে বিষয়গুলো আপনার জানা উচিত, যে আপনার বিভিন্ন লিগাল যে বিষয়গুলো, যে কোর্টে বিভিন্ন জিনিস কিভাবে হ্যান্ডেল করতে হয়, বিভিন্ন জিনিস কিভাবে সলভ করতে হয়, এই বিষয়গুলো শেখার জন্য কিন্তু আপনাকে কোর্ট প্র্যাকটিস যাওয়া উচিত। আপনি 6 মাসের ইন্টিমেশন যে টাইমটা পাবেন, আমার সকল শিক্ষানবিশ আইনজীবী যারা রয়েছেন অথবা যারা এখন বর্তমানে পড়তেছেন, ল পড়তেছেন, এখন হয়তো গ্রাজুয়েট হননি, তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি আর কি বেশি বিশেষ করে কথাটা, আপনারা যারা পড়ালেখা শেষ করবেন, যারা কোর্ট প্র্যাকটিসে আসতে চাবেন, তারা যে 6 মাসের যে সময়টা পাবেন সেখানে আপনারা নিজেদেরকে ডিসাইড করে নেবেন যে আপনারা কি কোর্ট প্র্যাকটিসে আচ্ছা যেতে আচ্ছা, চাচ্ছেন নাকি চেম্বার প্র্যাকটিসে যেতে চাচ্ছেন। চেম্বার প্র্যাকটিস করতে গেলে আপনাদের হ্যাঁ বিভিন্ন জিনিস আকরাম, জানা রিফাত দরকার। বলছি, হ্যাঁ, মানে অ্যাটলিস্ট তোমার কথা মতে জি ভাই অ্যাটলিস্ট বলেন। 6 মাস হলেও কোর্ট প্র্যাকটিস করা উচিত, তারপর আমরা ঠিক করতে পারবো যে আমরা কোর্টে থাকবো নাকি চেম্বারে থাকবো, তাই তো? ঠিক জি আছে, আমি তোমার কাছে আবার পরে আসতেছি, এখন আমি একটু জি জি হাবিবের জি কাছে জি জি যেতে জি চাচ্ছি। জি অবশ্যই। হাবিব, শুনতে জি পাচ্ছো? জি হ্যাঁ হাবিব, শুনতে পাচ্ছো? হ্যাঁ জি ভাই। হ্যাঁ, তোমার কাছে প্রশ্নটা ওই যে আমার যেটা রিফাতের কাছে সেকেন্ড কোশ্চেনটা ছিল, আসলে মানে তোমার যদি আমরা জানি যে আমাদের প্রাথমিক অবস্থায় যখন শিক্ষানবিশ কাল থাকে তখন আমরা টাকা খুবই কম পাই, ঠিক আছে, মানে না পাওয়ার মতো। তো এমন জি কি ভাই। কোনো ওয়ে জি আছে ভাই। ওই টাকা নিয়ে কি আমাদের স্যাটিসফাই থাকতে হবে, জি নাকি ভাই। এমন কোনো ওয়ে আছে যে আমরা এই টাকাটা বাড়াতে পারি? এই সম্পর্কে তুমি কি কি বলো? থ্যাংক ইউ ভাই। আসলে এই কোশ্চেনটা আমাদের যারা শিক্ষানবিশ আইনজীবী বা আমরা যারা এই পেশায় আসতে চাই গ্রাজুয়েশন কমপ্লিট করার পরে, তাদের জন্য এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি যেটা। সো এটা এ সম্পর্কে অলরেডি আমি প্রথম লাইভে এটা কিছু শেয়ার করছিলাম। আজকে যেহেতু কোশ্চেনটা আসছে, আবার আমি আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সটা শেয়ার করতে চাই।
সেটা হলো যে এই সময়টা আসলে আমি যেটা মনে করি যে আমাদের একটু যে বললে যে ব্যাকআপটা রাখা, যে আমি কোর্টে যখন যাই, তো রিফাত ভাইকে যে কোয়েশ্চেনটা ফার্স্ট কোয়েশ্চেনটা ছিল যে আমরা কর্পোরেট প্র্যাকটিস করব না কোর্ট প্র্যাকটিস করব। আমি যেটা মনে করি যে অবশ্যই আমাদের কর্পোরেট প্র্যাকটিস বা কোর্ট প্র্যাকটিস যে যেটা মনে করে সবারই এটা করুক, বাট কোর্টে অবশ্যই সবার যাওয়া উচিত, যেহেতু আমরা আইনজীবী যারা এই পেশায় আসতে চাই, আমাদের মানুষের সাথে আমাদের কমিউনিকেশনটা বিল্ড আপ করতে হয়। তো সেই ক্ষেত্রে আমাদের অবশ্যই কোর্টে যেতে হবে। আর এই সময় আমরা জানি যে আমাদের বাংলাদেশি পার্সপেক্টিভে শিক্ষানবিশ আইনজীবী যারা আছেন বা যারা এই এই ক্লান্তি সময়টা পার করেন, অবশ্যই তারা জানেন যে আমরা কতটুকু টাকা আমাদের সিনিয়ররা দেন, এটা আসলে খুবই নগণ্য। এই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে অবশ্যই আমরা কিছু সময় যদি চেম্বার প্র্যাকটিস করি, হয়তো আমি ড্রাফটিংটা কিছু শিখতেছি বা আমি আদার্স যে কাজগুলো আছে এই কাজগুলো যদি আমি শিখতে পারি, তাহলে আমি কোর্টে হয়তো বা 3 দিন গেলাম, বা আর 3 দিন যদি আমি চেম্বারে বা শুক্র শনি যে 2 দিন হচ্ছে কোর্টটা অফ থাকে, এই 2 দিনও যদি আমরা চেম্বারে কাজ করতে পারি বা ওই এক্সপিরিয়েন্স গুলো যদি আমাদের থাকে, তাহলে কিন্তু আমরা একটু ব্যাকআপ হিসাবে আমি যেটা বললাম যে ব্যাকআপটা আমরা তৈরি করতে পারবো। পাশাপাশি আমরা আরো করতে পারি, সেটা হচ্ছে যে আমরা যে একটা টিউশন করতে পারি। টিউশনিটা যেহেতু আমরা অ্যাজ এ স্টুডেন্ট, আমাদের মেইন আর্নিং সোর্সটা টিউশনই। কারণ আমরা যদি পার্ট টাইম জব করতে চাই 7 ঘন্টা 8 ঘন্টা বা 6 ঘন্টা 4 ঘন্টা, বাট আপনি টিউশনে যদি একটা করতে পারেন যে হয়তো আমি 2 ঘন্টা কোনো কারণে কোনোভাবে ম্যানেজ করলাম, সে হয়তো যদি একটা টিউশনি করা যায়, ভালো মতো টিউশনি করলে আমরা জানি যে 8,000 টাকা 8-10 হাজার টাকা মোটামুটি ঢাকা শহরে ইনকাম করা যায় এটা টিউশনি করে হলেও। তো আমি যেটা বলি যে হ্যাঁ, আমরা যে আমাদের যে ব্যাকআপটা বা আমরা আর্নিং সোর্সটা কিভাবে বাড়াইতে পারি, সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে হ্যাঁ, আমরা এই বিষয়গুলো করলে আমার মনে হয় যে আমরা ব্যাকআপটা একটু ভালোভাবে চলতে পারবো। আমাদের সিনিয়রের কাছে যে আমাদের ধন্যবাদ দিতে হবে না যে স্যার আমাকে এখন টাকা দেন আমি লাঞ্চ করব বা আমার যাওয়ার ভাড়া নাই। অ্যাটলিস্ট আমি আরেকটা বিষয় বলবো যে আপনি সিনিয়রের কাছে যখন যাবেন, অ্যাটলিস্ট আমি যেটা মনে করি যে আমি কখনোই আমার সিনিয়রের কাছে যে আমি এই আশায় যাই না যে কখনোই আমার সিনিয়র আমাকে হয়তো বা 500 টাকা বা 200 টাকা দিলে ওই টাকা দিয়ে আমি লাঞ্চ করব, গাড়ি ভাড়া দিয়ে বাসায় ফিরবো বা হলে ফিরবো। অবশ্যই আপনি ওই ব্যাকআপটা নিয়ে যাবেন যে আমি সিনিয়রের কাছে যাব টাকার জন্য না, কাজ শেখার জন্য। আর আমাদের এই প্রফেশনটা অবশ্যই আপনাকে কাজ শেখাটাই হচ্ছে মেইন। আপনি যদি কাজ জানতে পারেন বা শিখতে পারেন, তাহলে আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। সো আপনি যদি টাকার পিছনে ছোটেন তাহলে কাজ শিখতে পারবেন না। সো আপনার ছুটতে হলে কাজের পিছনে ছোটেন, অবশ্যই টাকা আসবে ইনশাআল্লাহ। ভাই, আমার মনে হয় আমি প্রশ্নের উত্তরটা দিতে পেরেছি। হ্যাঁ, ধন্যবাদ হাবিব। আমি তোমার কাছে আবার পরে আসবো। এখন আমি একটু সাদ আহমেদের কাছে আসতে চাচ্ছি। সাদ, শোনা যাচ্ছে? সাদ, মিউট আনমিউট করো। হ্যাঁ হ্যাঁ সাদ, হ্যাঁ শোনা হ্যাঁ, যাচ্ছে? আমাকে শোনা। হ্যাঁ হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি। আচ্ছা, তোমার কাছে আমার যেটা প্রশ্ন স্যার, যে আচ্ছা আগে আমাদের যারা আমাদের শুনছেন তাদের কাছে আগে একটু প্রশ্ন করে রাখি, আমরা কি আর একটু কন্টিনিউ করব না এখানেই শেষ করব? যদি একটু কমেন্টে জানাতেন, বিরক্ত হয়ে গেলে এখানেই শেষ করে দিতে পারি, অথবা যদি চান যে আর একটু কন্টিনিউ করি তো করতে পারি। আপনারা দয়া করে একটু কমেন্টে জানান, তারপর আমি সাদ আহমেদকে আমাদের পরবর্তী প্রশ্নটা করব। হ্যাঁ, কন্টিনিউ করার জন্য দেখি আসতেছে। হ্যাঁ সাদ। জি ভাই। আচ্ছা সাদ, আমি তো হ্যালো, রাসেল ভাই কি আছেন নাকি? হ্যালো। রাসেল রাসেল ভাই কি আছেন? আছেন, মেবি একটু ওয়েট করুন।
রাসেল ভাই কি আছেন? হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যাঁ, আচ্ছা শুনতে আচ্ছা, পাচ্ছ? রাসেল ভাই, হ্যাঁ রাসেল ভাই আসছে। হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার, আমার জি তোমার ভাই কাছে যে শুনতে পাচ্ছি, কোশ্চেনটা বলেন। ছিল যে আমরা তো জানি যে আমাদের প্র্যাকটিস দুই রকমের আছে, একটা হলো কোড প্র্যাকটিস আর একটা হলো কর্পোরেট প্র্যাকটিস, তাই তো? তো কোড প্র্যাকটিস সম্পর্কে আমরা যতটুকু বুঝেছি সেটা হলো যে আমরা কোর্টে প্রথম দিকে গিয়ে আমাদের আইনজীবী বিজ্ঞ সিনিয়র যিনি থাকবেন ওনার কাছ থেকে কোনোভাবে মানে টাকা আশা করা, মানে যেটুকু টাকা আমরা পাই সেটুকু নিয়ে আমাদের থাকতে হবে। আর মানে বেশি টাকা আশা করা উচিত না, সেটার জন্য আমাদের আলাদা ব্যাকআপ রাখা উচিত, তাই তো? এখন তোমার কাছে আমার যেটা প্রশ্ন সেটা হলো যে আমরা কর্পোরেট সেক্টরে যদি চাই সেক্ষেত্রে আমাদের মানে আর্থিক মনিটারি বেনিফিটটা কতটুকু হতে পারে, আর কর্পোরেট জবগুলোতে কি কি জিনিস থাকতে পারে, আমাদের কি কি জিনিস আমরা কর্পোরেট জিনিস আমরা শিখে কর্পোরেট লাইনে যাব, এবং কর্পোরেট জব আই মিন চেম্বার ভিত্তিক জবগুলোতে আমরা কিভাবে অ্যাপ্লাই করতে পারি। আমরা তো জানি আমরা সহজে সবাইকে রিচ করতে পারবো না আদৌ, আমাদের বড় বড় যেসব সিনিয়ররা আছেন। তো তোমার কাছে আমার প্রশ্ন যে আমরা কিভাবে কর্পোরেট সেক্টরে জবের জন্য অ্যাপ্লাই করতে পারি, এবং ওখানে গিয়ে আমরা কি কি কাজের এক্সপেক্ট করতে পারি, 2 আর 3 হলো ওখানে আমাদের যে আর্থিক যে বেনিফিটটা হতে পারে সেটা কেমন হতে পারে। ঠিক আছে স্যার? ওকে, আচ্ছা হ্যাঁ, প্রশ্নগুলো আমি ক্লিয়ার। এখন বিষয়টা হচ্ছে কি যে আমরা কোড প্র্যাকটিস, হ্যাঁ প্র্যাকটিসিং দুই ধরনের আর কি, একটা কোড প্র্যাকটিস আর কর্পোরেট প্র্যাকটিস। কর্পোরেটের চিন্তায় অনেকেই যায়, অনেকেই চিন্তা করে কি যে কোর্টে আসলে আমি প্রিফারেবল করে না, অনেকেই কোর্ট জিনিসটাকে প্রিফারেবল করে না বিভিন্ন কারণ। কোর্টে অনেক দীর্ঘসূত্রতা আছে বা দীর্ঘ ইয়ে আছে, এই জন্য ঝাই ঝামেলা অনেকেই চায় না যে আমি ওই সারাদিন রোদের মধ্যে থাকবো, এই করবো সেই করবো। তো যার জন্য অনেকেই চায় কি যে আমি একদম একটু ঠান্ডা হয়ে, আমি একটু ঠান্ডা মনের মানুষ, ঠান্ডা ভাবে আমি একটু কর্পোরেট প্র্যাকটিস করব। তো এই জন্য এই চিন্তা করে অনেকে কর্পোরেটের দিকে ঝুঁকে আর কি। তো কর্পোরেট প্র্যাকটিস যেটা, যদি কর্পোরেট প্র্যাকটিসের জন্য বলতে চেম্বার প্র্যাকটিসের জন্য ওই প্রথমের দিকে স্যার আকরাম একটা কথা। জি ভাইয়া। স্যার আমি একটু থামাই তোমাকে, আকিব তোমার মাইকটা একটু আনমিউট করো তো প্লিজ। হ্যাঁ রাসেল ভাই। হ্যাঁ, আমরা আকিবের কাছ থেকে আসলে অনেকক্ষণ যাবত শুনতে চাচ্ছিলাম, কিন্তু তার নেটের প্রবলেম থাকার কারণে সে আসতেছে না। তো তোমার কাছে আকিব আমার প্রশ্ন হলো যে তুমি যেহেতু এবার ভাইভাই যাচ্ছ জুডিশিয়ারির, আমরা বলে রাখা উচিত যে সে জুডিশিয়ারির এমসিকিউ এবং রিটেন দুটোই পাশ করেছে এবং ভাইবার জন্য এখন প্রস্তুতি নিচ্ছে। তো আমরা তার কাছ থেকে জানতে চাবো যে কিভাবে পড়লে বা কি কি পড়লে আমরা জুডিশিয়ারি এক্সামটা ভালো করতে পারি এবং অ্যাটলিস্ট ভাইবা পর্যন্ত যেতে পারি, এবং আমরা তার জন্য আমরা আশা করি এবার যে সে এবার ভাইবাটা পাশ করে যেন জজ হয়ে যায়। আকিব। ঠিক আছে, ধন্যবাদ ভাই। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে, বলেন। হ্যালো রাসেল ভাই, আমাকে শোনা যাচ্ছে? জি আকিব ভাই আপনি বলুন, শোনা যাচ্ছে। আচ্ছা হ্যাঁ শোনা যাচ্ছে, ঠিক আছে। হ্যাঁ শোনা যাচ্ছে। জুডিশিয়ারি এক্সামটা মূলত 3 ধাপে হয়। একটা হলো প্রিলিমিনারি, রিটেন এবং ভাইবা। যেখানে আপনার প্রিলিমিনারিতে 100 মার্কসের পরীক্ষা হয়, রিটেনে হয় 1000 মার্কস, মানে 1000 মার্কসে 10টা সাবজেক্টের পর, ভাইভাতে থাকে 100 মার্ক। এই টোটাল হলো, যদি হিসাব করা হয়, প্রিলিমিনারি 100টা যোগ করা হয় না, রিটেন এবং ভাইবার যেটা 1000 এবং 100 1100 মার্কস, এটা আসলে যোগ করা হয়, কাউন্ট করা হয়। আর প্রিলিমিনারি যেটা, সেটা হলো 100টা এমসিকিউ থাকে। 100টা এমসিকিউ থেকে যদি 50% মার্কস পায়, মানে নেগেটিভ মার্কিং সহ, কারণ প্রত্যেকটা ভুলের জন্য 0.25 করে মাইনাস মার্কিং হয়, সবকিছু মিলে কারো যদি 50% মার্কস থাকে তাহলে সে প্রিলিমিনারি পরীক্ষা হয়ে যায়। এবং প্রিলিমিনারি যখন উত্তীর্ণ, তখন তাকে রিটেনে সিট করতে হয়, এবং রিটেনটা হলো 1000 মার্কের পরীক্ষা, 10টা সাবজেক্ট, প্রতিদিন পরীক্ষা হয় 3 আওয়ার্স করে। যেহেতু 3 আওয়ার্স করে পরীক্ষা হয়, তো সেক্ষেত্রে প্রত্যেক কেউ যদি রিটেন পাস করতে চায়, তার মিনিমাম 50% মার্কস, তার মানে 500 মার্কস তাকে পেতে হবে যদি সে ওই রিটেন পরীক্ষাটা পাস করতে যায়। এবার আসি হলো কিভাবে আসলে প্রিপারেশনটা নেওয়া যায়। প্রিপারেশনটা যদি আমরা প্রথম যদি চিন্তা করি, প্রিলিমিনারি কথা চিন্তা করি, যেহেতু প্রথম ধাপ, তাহলে সেক্ষেত্রে আমাদের ফার্স্ট স্টেপ যেটা হলো, সেটা হলো বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে ওদের নির্ধারিত একটা সিলেবাস আছে। ওই সিলেবাসটা
যারা নতুন দিবে তাদের উচিত যে প্রত্যেকেই সিলেবাসটাকে নামিয়ে ফেলা, নিজের কাছে সিলেবাসটা এক নজর দেখা। সেটার মধ্যে সিলেবাসের মধ্যে বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান, সাধারণ বিজ্ঞান, কম্পিউটার, ম্যাথ, মানে বিসিএস এর যে সাবজেক্ট গুলো আছে সেগুলো থাকে, প্লাস হলো ল থাকে। তো লর যদি আমরা হিসাব করি, লতে মূলত 6টা পার্ট থাকে। আহ 6টা, প্রিলিমিনারির জন্য 7টা পার্টি পড়তে হয়। 6টা বলতে গেলে প্রথম হলো দেওয়ানি কার্যবিধি, যেটাকে বলা হয় মানে সকল দেওয়ানি আইনসমূহ একত্রে। তারপরে ফৌজদারি, ফৌজদারি আইনসমূহ, সকল ফৌজদারি যত আইন আছে সব একসাথে। তারপরে পারিবারিক আইনসমূহ, পারিবারিক যত আইন আছে সেটা। তারপরে হলো সাংবিধানিক আইন, সাংবিধানিক আইন এবং জেনারেল ক্লজের অ্যাক্ট, যেটা একসাথে আমাদেরকে একটা সাবজেক্ট, তাহলে হলো টোটাল 4টা। তারপরে আরেকটা হলো সম্পত্তি সম্পর্কিত আইন, যেখানে সম্পত্তিতে সম্পর্কিত কন্ট্রাক্ট, তারপর ট্রান্সফার অফ প্রপার্টি, ল্যান্ড ল, এগুলো সব মিলিত ভাবে একটা পোর্শন। তারপরে শেষে 2টা পোর্শন থাকে, সেটা ঐচ্ছিক, যে কেউ 2টা যে কোনো একটা নিতে পারবে, সেটা হলো রিটার্নের জন্য। হ্যাঁ, রিটার্নের জন্য সে 2টা যে কোনো একটা পরীক্ষা দিতে পারবে, কিন্তু প্রিলিমিনারিতে 2টাই পড়তে হবে। 2টার মধ্যে একটাতে আছে আহ দুর্নীতি দমন সংক্রান্ত আইন, আর একটাতে আছে আহ কি বলে সেটা হলো যে নতুন যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হয়েছে সেগুলো সম্পর্কিত নতুন যে আইনটা, সেটা নারী শিশু নির্যাতন এগুলো আর ডিজিটাল সিকিউরিটি এগুলো মিলে একটা আইন, যেটা হলো ঐচ্ছিক সাবজেক্টের মধ্যে। আচ্ছা, আর প্রিলিমিনারি 100 মার্কের যে কোয়েশ্চেনটা হয়, সেই 100 মার্কের কোয়েশ্চেনের মধ্যে 60% মার্কস থাকে হলো ল থেকে, 40% থাকে জেনারেল সাবজেক্ট গুলো থেকে। যেহেতু 40% জেনারেল সাবজেক্ট থাকে, সুতরাং জেনারেল সাবজেক্টটাকে ইগনোর করার কোনো ওয়ে নাই। সুতরাং একজন স্টুডেন্টকে সেই জিনিসটাকে অবশ্যই তাকে এখানে ভালো দক্ষতা রাখতে হবে, এবং সে ভালো দক্ষতা রাখার জন্য যে জিনিসটা করতে হবে, তাকে বিসিএস এর মতোই জেনারেল যে সাবজেক্ট, কিন্তু কোয়েশ্চেনটা বিসিএস এর মধ্যে এত হার্ড হয় না জেনারেল পার্টটুকু। সেখানে একটু বেসিক কোয়েশ্চেন গুলো করা হয়, যে একজন স্টুডেন্টের বেসিক কতটুকু জ্ঞান আছে আইনের স্টুডেন্টের, যে এই সাবজেক্ট গুলো বাংলা, ইংরেজি, ম্যাথ, জেনারেল সায়েন্স, কম্পিউটার, এগুলো জাস্ট বেসিক নলেজ টুকু, যেটা না জানলে নয়, সেই জিনিসগুলো আসলে আমাদের জানতে হবে, যদি ওই 40 মার্কের মধ্যে কেউ যদি ভালো মার্কস ক্যারি করতে চায়। আর বাকি যে 60% মার্কস যেটা আইন থেকে আসে, সেটা খুবই হার্ড পার্ট, এবং সেখানে অনেক হার্ড কোয়েশ্চেন করা হয়, এবং সেই কোয়েশ্চেনটা অবশ্যই করা হয় এবং তার সাথে যে আমাদের প্রত্যেকটা বিয়ার একটা যে ইলাস্ট্রেশন গুলো আছে, সেই ইলাস্ট্রেশন গুলোকে সেখানে টাচ করা হয়। যেহেতু ধারা এবং ইলাস্ট্রেশনটাকে একসাথে টাচ করা হয়, সুতরাং প্রত্যেকটা আইনের স্টুডেন্টকে এই 60% মার্কস যদি ভালো করতে চাওয়া হয়, তো অবশ্যই তাকে ওই ধারাগুলো ভালোভাবে বুঝতে হবে। একটা মানুষ যদি ভালোভাবে ধারাগুলো না বুঝে, তাহলে কখনোই সে ওইগুলা ভালোভাবে আনসার করতে পারবে না। কারণ একটা জিনিস বলে রাখা হলো, জুডিশিয়াল যে কোয়েশ্চেন গুলো হয়, সেই কোয়েশ্চেন গুলো কখনোই আপনাকে ফ্ল্যাট কোয়েশ্চেন দিবে না, তারা প্রত্যেকটা ধারাকে আপনাকে একটু পেঁচিয়ে দিবে। অনেক সময় তারা ইলাস্ট্রেশন দিয়ে দিবে, অনেক সময় তারা ধারা সম্পর্কে কিছু জানতে চাবে, বোঝাতে চাবে, এবং যে জিনিসটা করে সেটা হলো হ্যাঁ হ্যাঁ আমি এটা বুঝছি যে তুমি মানে কিভাবে, শুনতে পাচ্ছি, হলো হ্যাঁ আমার শুনতে পাচ্ছি, হলো যে কিভাবে পড়লে মানে তোমার নোট করে পড়তে হবে, বা কোন কোন বইগুলো পড়তে হবে, বা কোনো যদি গাইড থাকে, মানে কিভাবে পড়লে তোমার এখানে চান্স পাওয়ার সম্ভাবনাটা বেশি, কারণ আমরা জানি এটা কম্পিটিশন অনেক বেশি। হ্যাঁ হ্যাঁ, চান্স পাওয়ার সম্ভাবনা যদি বইয়ের কথা আমি যদি বলি, যে বেসিক যে বইগুলো, সেগুলো আমি বলবো যে জেনারেল সাবজেক্ট গুলো যত ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত যে বইগুলো আছে, সেগুলো আমাদের স্কুলে পড়ানো হয়, যে পাঠ্য বইগুলা, ওগুলো একটু ভালোভাবে দখল নিতে হবে। আর ইংলিশের ব্যাপারে একটু ভালো ধারণা নিতে হবে, যেহেতু ইংলিশ একটু বেসিক নলেজ, ইংলিশটা একটু হার্ড পার্ট করে। কারণ আর আমাদের কিছু লিগ্যাল ম্যাগাজিন, যেগুলো আপনারা নিজ দায়িত্বে ইন্টারনেট থেকে ডাউনলোড করে, বা যে কোনো অনেক গাইড বই বাজার পাওয়া যায়, যে এমসিকিউ গাইড বই, সেখানে পিছনে লিগ্যাল ম্যাগাজিন আছে, অনেক লিগ্যাল ম্যাগাজিন, ল্যাটিন টার্ম গুলো যেগুলো টার্মিনোলজি, এগুলো অনেক মুখস্থ করতে হবে। আর লর ক্ষেত্রে আমি একটাই বলবো, সেটা হলো বিয়ার অ্যাক্ট। এছাড়া আর কোনো কিছু না, জাস্ট বিয়ার অ্যাক্ট। বিয়ার অ্যাক্টটাকে ভালোভাবে পড়ে, বিয়ার অ্যাক্ট থেকে প্রত্যেকটা জিনিস নিজের মতো করে কে যে যেভাবে পড়ে বিয়ার আইন মনে রাখতে পারে, তার উপর আমি প্রেফার করবো প্রত্যেকটা জিনিস যদি খাতে নিজের মতো করে সাজিয়ে নোট করে রাখা যায়, তাহলে কি হয়, পরবর্তীতে জিনিসটা যখন সে আবার পড়তে যায়, তাহলে তার জন্য ইজি হয়ে যাবে। কারণ দেখা গেল আইনের আমাদের যে ধারাগুলো আমরা পড়ি, সেখানে অনেক কিছু পেঁচানো থাকে, অনেক হার্ড ওয়েতে বলা থাকে। তো আমরা যদি নিজেদের মতো করে সেটা সফটওয়্যারে যদি আমরা নিজেদের মতো করে আমরা টুকে রাখি, তাহলে সুবিধা হবে। পরবর্তীতে আমরা সেটা আমাদেরকে যখন আমরা রিভাইজ পার্টে চলে যাব, তখন আর
আমাদেরকে এত কষ্ট করতে হবে না। তো সুতরাং আইনের ক্ষেত্রে আমি একটাই বলবো, সেটা হলো অবশ্যই পিয়ার অ্যাক্ট। এবং আরেকটা জিনিস, সেটা হলো সংবিধান। সংবিধান পাঠ্য একটু কঠিন আসে। সংবিধান শুধুমাত্র যে সংবিধানের আর্টিকেল গুলো পড়লেই হবে না, সংবিধানে যত ল্যান্ডমার্ক কেস আছে এবং প্রত্যেকটা কেসের জাজকে, অথর জাজকে, তারপর ডিসেন্টিং জাজকে, তারপর তাদের সালগুলো, হ্যাঁ তাদের তারপরে তাদের ডক্ট্রিন গুলা, ইন্টারন্যাশনাল যদি কেসও কিছু আসে, যেমন একটা কোয়েশ্চন 11তম জুডিশিয়ালে আসছিল যে জুডিশিয়াল রিভিউ, হ্যাঁ সেটা কোন কেসের মাধ্যমে আসলে প্রতিষ্ঠা লাভ করছে, মারবারি বা মেডিসন কেস। হ্যাঁ এইসব যে রিনোন যে ওয়ার্ল্ড রোন কেস আছে সংবিধান রিলেটেড, সেই জিনিসগুলো একটু জানতে হবে। প্লাস সংবিধানের ক্ষেত্রে আরো আমেরিকার সংবিধানটা, ইউএস এর ইউকে সংবিধান, কনস্টিটিউশনটা, এই দুইটা জিনিসও ভালোভাবে একটু জানতে হবে, কারণ সেখানে পার্লামেন্টের সুপ্রিমেসি আর কনস্টিটিউশন সুপ্রিমেসি বলতে কিছু জিনিস আছে, সেই টার্মগুলো একটু ভালো করে, কনস্টিটিউশনটা একটু ভালো করে জানতে হবে। একটু থামাচ্ছি তোমাকে। আমি আমাদের যারা শুনছেন তাদের উদ্দেশ্যে বলছি, অলরেডি আমাদের এখানে 1 ঘন্টা 15 মিনিট হয়ে গিয়েছে। তো আমরা আর বেশি না 15 অথবা 20 মিনিট থাকবো। তো আপনাদের যদি কারো কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে আপনারা করতে পারেন। আমরা জুডিশিয়ারির বা চেম্বার জব নিয়ে অথবা আপনাদের কোর্ট প্র্যাকটিস নিয়ে, এসব নিয়ে যদি আপনাদের কোনো ধরনের কোনো কোশ্চেন থাকে করতে পারেন। আমরা যথাসম্ভব আপনাদের উত্তর দেওয়ার ট্রাই করব, আর যতদূর আমাদের পক্ষে সম্ভব। আর আকিব আছে, আপনাদের আকিব বক্তব্য এখন কন্টিনিউ করছে। আকিব। আচ্ছা, তো সেক্ষেত্রে সেই জিনিসগুলো একটু ভালো করে কেয়ারফুলি সব করতে হবে। সেটা হলো প্রিলির জন্য যদি মোটামুটি করা যায়। আর বাজারে আমি যেটা বললাম যে তারপরে বিয়ার একটা ভালোভাবে পড়ার পর বাজার থেকে যে গাইড গুলো আছে সেটার মধ্যে আইনপাঠ যে একটা বই আছে, যে প্রথম খণ্ড দ্বিতীয় খণ্ড জাহাঙ্গীর আলমের লেখা, ওই বইটা আমি দেখলাম যে তুলনামূলকভাবে সহজভাবে লেখা। কিন্তু ওইটা আগে পড়া না, আগে বিয়ার একটা পড়ে যখন তারপরে ওইটার মধ্যে যদি এমসিকিউ গুলো প্র্যাকটিস করা হয়, আর ওইটা যদি ভালোভাবে প্র্যাকটিস করে, এই এনাফ ফর ল, যদি কেউ যদি ভালো করে বুঝে থাকে। আর যদি না বুঝে অনেক বই পড়ে কোনো লাভ নেই। এবং ফার্স্ট হলে বিয়ার একটা আগে পড়তে হবে, তারপর যে কোনো একটা গাইড বই, সেটার ক্ষেত্রে আমি আইন পাঠটা প্রেফার করি, কারণ আমি নিজে এটাও পড়েছি। তাহলে অ্যাটলিস্ট জুডিশিয়ার বলে বা বার কাউন্সিল এমসিকিউ বলেন, তাহলে তার জন্য একটু সহজ হবে, কারণ তখন মানে প্র্যাকটিস করতে ইজি হবে। আর রিটেনের জন্য কেউ যদি প্রিলিমিনারি পাস করে, রিটেনের জন্য যেটা হয়, রিটেনের এবারে প্রত্যেকবার রিটেনের কোয়েশ্চনটা একটু প্যাটার্ন চেঞ্জ করে, এবার নতুন সিলেবাস করেছে এবং নতুন প্যাটার্নে যে এবার যে কোয়েশ্চন গুলো হয়েছিল, সেগুলো প্রত্যেকটা কোয়েশ্চন হয়েছে একবারে সিম্পলি। যেমন প্রত্যেকটা কোয়েশ্চনের প্রত্যেকটা সাবজেক্টে 5টা করে কোয়েশ্চেন আনসার করতেছে। যদি লর কথা বলি 5-20 120 মার্ক করে থাকে, এবং প্রত্যেকটা এবিসি দেওয়া থাকতো, এবং প্রত্যেকটাতেই এবিসি এর মধ্যে দেখা যেত এ নাম্বার যদি থাকতো, ওই যে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন থাকতো, তাহলে বি আর সি তারা প্রবলেম দিয়ে রাখতো। তার মানে একটা স্টুডেন্ট যদি ভালো করে ধারা না জানে, তাহলে সেই প্রবলেম গুলো সলভ করতে পারবে না। এবং এত প্রবলেম দেওয়া হয়েছে, এবং এই প্রবলেম গুলো আবার যারা সলভ করবে তাদেরকে আবার রিটার্নে মার্কসও তাদের ভালো হবে, কারণ যেহেতু প্রবলেম গুলাতে লিখতে হয় কম, জাস্ট ধারাবেস কোয়েশ্চন হয়, এবং প্রত্যেকটা যেহেতু ধারাবেস কোয়েশ্চন হয়, সুতরাং সেক্ষেত্রে ধারাগুলো ভালো করে জানতে হবে। এবং সংবিধানের ক্ষেত্রে যেটা বলবো, যে সংবিধানের ক্ষেত্রে একটু ডিটেলস পড়তে হবে। সেক্ষেত্রে আমি বেশ বলবো, কেউ যদি মাহমুদুল ইসলামের বইটা ভালোভাবে পড়তে পারে সেটা ভালো, বেস্ট। কিন্তু সেটা যদি না পড়ে, এটলিস্ট যাতে ল্যান্ডমার্ক কেস গুলো প্লাস সংবিধান সম্পর্কে ভালো ধারণা নিয়ে রাখতে পারে, মানে এই জায়গায়। আর যেটা, সেটা হলো জেনারেল ক্লজেস এক নামে একটা বই আছে, সেক্ষেত্রে আমাদের কিছু ইন্টারপ্রিটেশনাল কিছু ব্যাপার আছে, লজিক্যাল ইন্টারপ্রিটেশন, গোল্ডেন রুল, মিসচিফ, অনেক কিছু আছে যেগুলো হলো আইনের একজন স্টুডেন্ট জানা দরকার, যেগুলো হয়তো অনেক সময় আমাদের একাডেমিক সময় স্যাররা ইগনোর করে যায়, কারণ একটু কঠিন সাবজেক্ট, ওইটা একটু ভালো জানতে হবে। এবং সবচেয়ে ভালো কথা হলো এভিডেন্স অ্যাক্টটা একটু ভালোভাবে ফলো করতে হবে, কারণ এভিডেন্স অ্যাক্টটাকে দেখা গেল যে দেওয়ানি মামলা বলে আর ফৌজদারি মামলা, এই দুইটার মামলা অনেক সময় কোয়েশ্চেন করার সময় তারা রিটেন পার্টে গিয়ে দেখা যায় যে এভিডেন্সের সাথে তারা একটু কোলাবোরেট করে। সেই জিনিস ক্ষেত্রে এভিডেন্স অ্যাক্ট একটু ভালো করে জানতে হবে। আর যেটা বলবো যে মন ফোকাস বিয়ার অ্যাক্টের মধ্যে, কারণ বিয়ার অ্যাক্ট ভালো করে না জানলে তাহলে সেটা কোনোভাবে সম্ভব না। আর একজন স্টুডেন্ট তাকে ভালো রেজাল্টও থাকবে না, তার সিজিপি যদি 2.5 হয়, মানে 0তম সিজিপি, তাহলে সে জুডিশিয়াল পরীক্ষার জন্য সে অ্যাপ্লাই করতে পারবে। দ্যাটস ফার আমি এতটুকু বলছি। আর যদি কেউ কোনো কিছু জানা থাকে তাহলে আমাকে বলতে পারে। হ্যাঁ আকিব, তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার গুরুত্বপূর্ণ পরামর্শ দেওয়ার জন্য। এখন আমরা আমাদের মোটামুটি একটু ক্লোজিং এর দিকেই যাব। তো ক্লোজিং এর যাওয়ার আগে আমাদের আমরা যেখানে জব করতে পারি সেটা হলো বিভিন্ন কোম্পানির লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে।
তো লিগ্যাল অ্যাডভাইজার হতে গেলে আমাদের কি কি লাগে, কিভাবে অ্যাপ্লাই করব, কি করব, এই সম্পর্কে আমি একটু আকরামকে বলতে বলছি, এবং সাথে তার মানে শেষে যদি আর কিছু বলার থাকে সে সেটাও বলে ফেলতে পারে, কারণ এরপরে আমরা আস্তে আস্তে সবার কাছে একটু শুনে আমরা আজকের মতো শেষ করবো। তো রিফাত। জি, ধন্যবাদ রাসেল ভাই। যে বিষয়টা নিয়ে আমাকে বলার জন্য আপনি বলেছেন সেটা হলো যে কোম্পানি লিগ্যাল অ্যাডভাইজার নিয়ে, যেহেতু আমি মোটামুটি এটা নিয়ে একটু কাজ করেছি, এটা সম্পর্কে আমার মোটামুটি ধারণা আছে, আমি যতটুকু ধারণা আছে আমি সবটুকু একটু আপনাদের সাথে সকলের সাথে লাইভে আমি সবার সাথে শেয়ার করতে চাচ্ছি। বিষয় হলো যে আপনার কোম্পানিতে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে আপনাকে যখন অ্যাপয়েন্ট করা হয়, অথবা আপনি যদি কাজ করতে চান এজ এ লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে যে কোনো একটা কোম্পানিতে, আপনাকে অবশ্যই সেই কাজগুলো নিয়ে আপনাকে অবশ্যই ধারণা রাখতে হবে, সেই কাজগুলোর ব্যাপারে আপনাকে জানতে হবে, শিখতে হবে। সেটি আপনি আপনার গ্রাজুয়েশনের পরে 6 মাসের যে ইন্টার্নশিপ সময় রয়েছে সেই সময়টা তো শিখতে পারেন। আপনি কোর্ট প্র্যাকটিসে যে বিভিন্ন সময় কোর্টের অথবা চেম্বারে যে কাজগুলো করবেন সেখানে আপনি শিখতে পারেন। এছাড়াও আপনি লিগ্যাল অ্যাডভাইজারের হতে হলে বিভিন্ন কোম্পানিতে আপনার যখন ইন্টার্নশিপের জন্য অফার দেয় যে হ্যাঁ এই কোম্পানি থেকে ইন্টার্নশিপের জন্য 6 মাসের অফার দিয়েছে, তখন আপনি সেখানে ইন্টার্নশিপ করে আপনি তাদের যে কাজগুলো রয়েছে সেটা একটা কোম্পানির আন্ডারে কি কি কাজ থাকে, কি কাজ করতে হয়, লিগাল যেসব কাজগুলো যেগুলো আমার কোর্টে এবং বিভিন্ন জায়গায় সেগুলো নিয়ে বিভিন্ন ইস্যুগুলো নিয়ে সেগুলো সলভ করতে হয়, সেগুলো আপনি জানবেন। তারপর আপনি হয়তো সেই কোম্পানিতে একজন লিগাল অ্যাডভাইজার কাজ করবেন। আমি জাস্ট একটু বলতে চাই যে লিগাল অ্যাডভাইজার হিসেবে হতে হবে আপনাকে কি কি প্রয়োজন, কি কি স্কিলস আপনার প্রয়োজন। আমি শর্টলি বলতে চাচ্ছি সেটা হলো যে প্রথম স্কিলটা আপনার প্রয়োজন সেটা হলো নলেজ অফ লিগাল ম্যাটার্স। আপনাকে বিভিন্ন আইন নিয়ে, কোম্পানি লিগের যত আইন রয়েছে, কোম্পানি ল এবং কর্পোরেট ল যত আইন বাংলাদেশে রয়েছে, আপনি পড়ালেখা করার অবস্থায় সেই আইনগুলো নিয়ে একটু বেশি ধ্যান দিবেন। যেহেতু আপনার যদি ইন ফিউচার আপনার মোটো থাকে যে হ্যাঁ আমি লিগাল অ্যাডভাইজার, কোম্পানি লিগাল অ্যাডভাইজার কাজ করবো, কোম্পানিতে আমি পার্সোনাল লিগাল অ্যাডভাইজার কাজ করবো, আমি হয়তো প্র্যাকটিস করবো না, আপনাকে হয়তো এই বিষয়গুলো নিয়ে মোটামুটি ধারণা থাকতে হবে। আপনাকে প্রচুর আইন জানতে হবে এবং আইন বিষয় নিয়ে আপনাকে লিগাল যে বিষয়গুলো রয়েছে, যে ইনভেস্টিগেশন রয়েছে, অ্যানালাইসিস রয়েছে, সেগুলো নিয়ে আপনাকে করতে হবে, আইন নিয়ে আপনাকে ভালোভাবে ঘাটতে হবে। দ্বিতীয় যে বিষয়টা রয়েছে সেটা হলো এক্সিলেন্ট কমিউনিকেশন স্কিলস। আপনাকে অবশ্যই সকল মানুষের সাথে আপনাকে কথা বলার বিভিন্ন ধরন জানতে হবে, আপনাকে কথা দিয়ে তাদের মন জয় করতে হবে, আপনাকে আপনার ক্লায়েন্টের সাথে আপনাকে নর্মালি এবং টেকনিক্যালি সফটলি আপনাকে সে তাদের আপনার ক্লায়েন্টদেরকে হ্যান্ডেল করতে হবে। কারণ লিগাল অ্যাডভাইজার হতে গেলে আপনাকে বিভিন্ন ক্লায়েন্টের সাথে কথা বলা হতে পারে, আপনাকে এর কোম্পানির বাইরে বিভিন্ন অন্যান্য যে ক্লায়েন্ট রয়েছে, অন্যান্য যে কোম্পানির যে হায়ার সুপারিয়ার অথরিটি রয়েছে তার সাথে কথা বলা হতে পারে। আপনাকে এই জিনিসটা অবশ্যই জানতে হবে। তৃতীয় যে বিষয়টা সেটা হলো যে অ্যাটেনশন টু ডিটেলস। আই মিন আপনাকে যেরকম বলতে হবে ক্লায়েন্টের সাথে কথাবার্তা, সেই সেই অনুযায়ী আপনাকে একজন গুড লিসেনার হতে হবে। আপনার ক্লায়েন্ট আপনার থেকে কি জানতে চাচ্ছে, আপনাকে কি সেবা পেতে যাচ্ছে, আপনি যে কোম্পানিতে কাজ করবেন লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে সেই কোম্পানিতে আপনাকে তারা কিভাবে কাজ করাবে, আপনি সেই কোম্পানি তাদের জন্য কিভাবে বেনিফিট হবেন, আপনাকে অবশ্যই সেটা শুনতে হবে। আপনি যখন কোর্ট প্র্যাকটিস করবেন, আপনি যখন বিভিন্ন চেম্বারে 6 মাস ইন্টার্নশিপ করবেন, আপনার তখনও সেটা জানতে হবে। আপনার অবশ্যই আপনার সিনিয়রের কথা শুনতে হবে। আপনি কোর্টে গেলে কোর্টে যা যা শিখবেন, যা যা শুনবেন, আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে। এটা এটা করে আপনার যে বিষয়টি হবে, আপনি একজন গুড লিসেনার হবেন, যার কারণে আপনি ফিউচারে হয়তো আপনি আপনার নিজ থেকে আপনি বেনিফিটেড হবেন। 4 নম্বর জিনিসটা সেটা হলো অ্যাডমিনিস্ট্রেশন স্কিলস, বিভিন্ন লিগ্যাল কাজ শেখা। এটা খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। এটা আমাদের সকল যারা ল প্রফেশনে আছেন অথবা যারা ভালো ল এখন স্টুডেন্ট আছেন, যারা হয়তো ফিউচারে কোর্ট প্র্যাকটিস করবেন অথবা কোনো কোম্পানি লিগ্যাল অ্যাডভাইজারের কাজ করবেন, অথবা যদি আমি বলি যে হ্যাঁ তারা কোম্পানি ফিউচারে কমার্শিয়াল কর্পোরেট সেক্টরে কাজ করবেন, সকলের জন্যই এই অ্যাডমিনিস্ট্রেশন স্কিলসটা খুবই ইম্পর্টেন্ট। আমি বলতে চাচ্ছি এটার মধ্যে পড়ে কি কি আমাদের বিভিন্ন লিগ্যাল কাজ, আমরা যে কাজগুলো করব, যেগুলো আমাদের চেম্বারে, আমাদের কোর্ট প্র্যাকটিসে, আমাদের বিভিন্ন লিগ্যাল কোম্পানিতে আমাদের লিগ্যাল অ্যাডভাইজার যে কাজগুলো করতে হয়, সেই কাজগুলো হলো এগুলো। এগুলো কাজ কি কি হতে পারে আপনার? এই কাজের মধ্যে পড়তে পারে আপনার বিভিন্ন বিভিন্ন জিনিস ড্রাফটিং, বিভিন্ন লিগ্যাল ইস্যু নিয়ে অ্যানালাইজ করা, বিভিন্ন ইনভেস্টিগেশন করা, আন্ডারটেকিংস এবং স্ট্রাকচারস রেমেডিস এগুলো নিয়ে আমাদের শিখা, বিভিন্ন প্রভিশনস এবং লিগ্যাল অপিনিয়ন্স জানা। এই বিষয়গুলো শুনলে কি হবে, আপনি যখন একটা চেম্বারে প্র্যাকটিস করবেন তখন আপনারই এই বিষয়গুলো জানতে হবে যে হ্যাঁ এই বিষয়গুলো কিভাবে কাজ করতে, আপনার সিনিয়র থেকে আপনাকে ভালোভাবে বুঝে নিতে হবে। যে জিনিসটা আমাকে একটু আগে সাদ ভাই বলেছেন, এবং কিছু কিছু পয়েন্ট হাবিব ভাই বলেছেন, আকিব ভাই সম্ভবত জুডিশিয়ারি নিয়ে বলেছেন, তবে যেই জিনিসগুলা সবাই বলেছেন মোটামুটি সবই কমন, এই জিনিসটা আপনাকে সবচেয়ে বেশি শিখতে হবে। কারণ এই জিনিসটা শিখতে পারলে আপনার ফিউচারে আপনি আপনাকে কখনো টাকা পিছিয়ে ছুটতে হবে না, আপনাকে কখনো টাকা পিছিয়ে, আপনাকে মানুষ খুঁজবে, আপনাকে মানুষ কাজ দিবে,
ইনশাল্লাহ আপনি সেভাবে কাজ করে আপনি আপনার ফিউচার, আপনার লাইফে, আপনার ক্যারিয়ার অনেক এগিয়ে যাবেন। 5 নাম্বার যে বিষয়টা সেটা হলো গুড টিম ওয়ার্ক। গুড টিম ওয়ার্ক নিয়ে আপনাকে ভাবতে হবে। আপনি একা একা কখনো রিফাত, জি ভাই বলেন। রিফাত, হ্যাঁ জি আমাদের আসলে একটু আজকে আমাদের সময় একটু কম, জি ঠিক জি, আছে? সময় আমরা কম, আমি শেষ করে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, তো তুমি একটু জলদি শেষ করলে আমরা জি জি, আমি শেষ অন্যদের করে দিচ্ছি। আমাকে কিছু সময় আমি শেষ করে দিচ্ছি। জি। আসলে আমাদের লাইভে অনেকক্ষণ ধরে আছি, আর এমন রাত হয়ে গেছে, রমাদান মাস, সবাই বুঝতে পারছি যে সবাই অনেক কষ্ট করে আছেন। যাক, সবাইকে ধন্যবাদ আজ থাকার জন্য। আমি শেষ করে দিচ্ছি। লিগ্যাল অ্যাডভাইজারের কাজগুলো কি কি? আপনার হলো যে ক্লায়েন্ট এবং বিভিন্ন ইয়েদেরকে হ্যান্ডেল করে, তো আমি বলেছি। লিগ্যাল রিসার্চ নিয়ে আপনাকে জানতে হবে। আপনি পড়ালেখা করার অবস্থায় অথবা আপনি কোর্ট প্র্যাকটিস করার অবস্থায় আপনি লিগ্যাল রিসার্চে কাজ করতে হবে। আপনি যখন ভার্সিটি থাকবে তখন আপনি বিভিন্ন ক্লাবের সাথে কাজ করবেন। সেখানে বিভিন্ন আপনি কম্পিউটারের যত কাজ রয়েছে, মাইক্রোসফট এক্সেল, ওয়ার্ড এবং পাওয়ার পয়েন্টে, সেগুলো কাজ আপনি শিখবেন, যেগুলো আপনার ফিউচারে কোর্ট প্র্যাকটিসে কাজে লাগবে। আপনি ড্রাফটিং করার সময়, আপনি বিভিন্ন পিটিশন লেখার সময়, আপনি বিভিন্ন অনলাইনে হাজিরা লেখার সময় আপনার এগুলো কাজে লাগবে। হ্যাঁ। তারপর আপনার লিগ্যাল অ্যাডভাইজার হওয়ার পর আপনাকে যে বিষয়ে জানতে হবে সবচেয়ে বেশি, সেটা হলো আপনার ক্লায়েন্টদের যে ড্যামেজটা রয়েছে সেই ড্যামেজটা কি, এবং সেই ড্যামেজটা নিয়ে আপনাকে সলভ করতে হবে। কারণ আপনাকে একজন কোম্পানি একজন লিগ্যাল অ্যাডভাইজার আপনাকে অ্যাপয়েন্ট করবে অবশ্যই আপনার লিগ্যাল স্কিল দেখে, এবং আপনাকে সেটা কাজে লাগাতে হবে যাতে আপনি কোম্পানির জন্য বেনিফিট হন। আপনাকে আরবিট্রেশন, লিটিগেশন, মিডিয়েশন, নেগোসিয়েশন এগুলো বিষয়ে জানতে হবে, কারণ কোম্পানি বিভিন্ন কাজে এগুলো অনেক এফেক্টিভ, অনেকগুলি অনেক পর্যায়ে পড়ে। এবং ওভারসিং হেলথ এন্ড সেফটি ইনজুরিজ, আপনাকে বিভিন্ন জিনিসটা জানতে হবে। আপনাকে আপনার নিজের সুরক্ষা নিয়ে, আপনাকে আপনার ক্লায়েন্টের সুরক্ষা নিয়ে আপনাকে জানতে হবে। যে জিনিসটা আমরা করি, আমাদের আইনজীবীদেরও যেরকম বিভিন্ন অধিকার নিয়ে আমাদের সুরক্ষা একটা আইন দরকার। আমরা বিভিন্ন ইদানিং অনেক আইনজীবী এবং আইন শিক্ষানবিশ আইনজীবীরা বিভিন্ন ভাবে হ্যারাস হচ্ছে, সেটা নিয়ে আসলে আমাদের একটা আইনজীবী দরকার। সেরকম আপনার নিজেরও একটি কোম্পানিতে কাজ করার সময় আপনার নিজেকে একটি হেলথ এবং সেফটি মেজার্স নিয়ে কাজ করা উচিত, যেটা হলো আপনি নিজেকে সেভ করবেন। আমি মোটামুটি বলতে চাই যে এগুলো হলো বেসিক পয়েন্ট, যেগুলো লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে আপনি কাজ করতে পারবেন, এবং আপনাকে লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে অ্যাপয়েন্ট হওয়ার জন্য অথবা ফিউচারে কাজ করার জন্য ক্যারিয়ার হিসেবে আপনাকে এই বিষয়গুলো জানা খুবই প্রয়োজন। জি। তো পরিশেষে আমি বলতে চাই, বাংলাদেশ লয়ার্স এন্ড লয়ার্স অ্যাসোসিয়েশন এটা আমাদের প্রকৃত প্রাণের একটি সংগঠন। আমি বেশি সময় নিব না। যারা যারা আমাদের সাথে আছেন তাদের সকলকে অনেক ধন্যবাদ। আমি রাসেল ভাইকে অন্তত আন্তরিকভাবে ধন্যবাদ জানা যাচ্ছি, উনি এত চমৎকার একটি আমাদের সকলের সুযোগ করে দিয়েছেন, আমাদের আমাদের কথা বলার জন্য, আমাদের পার্সোনাল এগুলো শেয়ার করার জন্য। এবং বাংলাদেশ লয়ার্স অ্যাসোসিয়েশন সকল মেম্বারদেরকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। এতক্ষণ ধরে কষ্ট করে আমাদের সাথে লাইভে ছিলেন, আমাদের বিভিন্ন কমেন্ট করেছেন। আমি সময়ের অভাবে হয়তো বিভিন্ন কমেন্টের উত্তর দিতে পারিনি, বাট হয়তো ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরেকবার যদি করি আমরা ইনশাল্লাহ দিতে পারবো। আর পরিশেষে বলতে চাই যে আমরা যারা আইন অঙ্গনের বিভিন্ন ছাত্রছাত্রী এবং আইন অঙ্গনের বিভিন্ন আইনজীবী রয়েছেন, আমরা সকলে মিলেমিশে কাজ করব, সকলে একজন একজনের সাহায্য করব। যেহেতু এখন করোনা ভাইরাসের খুবই টাইম চলছে, আমরা ইনশাল্লাহ নিজেদেরকে যেভাবে পারি সুরক্ষিত রাখবো, এবং ইনশাল্লাহ হয়তো আমরা সবাই বেঁচে থাকতে পারলে আমরা হয়তো ভবিষ্যতে আমরা এই সংগঠনের মাধ্যমে হয়তো আমাদের সারা বাংলাদেশের সকল আইন এবং আইন ছাত্রদের একটি হ্যাঁ গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম তৈরি করবো। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। হ্যাঁ, আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রিফাত তোমার গুরুত্বপূর্ণ বক্তব্যের জন্য। আমরা ইতিমধ্যে আশা করি যে সবকিছু নিয়ে মোটামুটি একটু আলোচনা করে ফেলেছি, যে কিভাবে আপনি একজন জুডিশিয়ারি পরীক্ষা দিয়ে একজন কি বলি জাজ হইতে পারেন, আপনারা কিভাবে বিসিএস দিতে পারেন, বা বিসিএস বাদে আপনারা সরকারি কোন কোন প্রতিষ্ঠানে জব করতে পারেন, প্লাস প্রাইভেটে প্রত্যেকটা প্রাইভেট প্রতিষ্ঠানে আপনারা আইন অফিসার হিসাবে বা লিগ্যাল অ্যাডভাইজার হিসাবে জব করতে পারেন। এ বাদে আমাদের যেটা সব থেকে গুরুত্বপূর্ণ যে আমরা সবাই আইনজীবী হইতে পারি বার কাউন্সিলের পরীক্ষা দিয়ে। তো আমাদের মোটামুটি এটা নিয়ে আজকে আমাদের সবার আলোচনা ছিল, সবাই তাদের মূল্যবান মতামত শেয়ার করেছেন। তো এখন আমরা একটু আসলে আমাদের, আমি জানি না আপনারা চিফার ক্রস সম্পর্কে জানেন কিনা, যে আমাদের লাস্টে আমাদের একটা সবারই ক্লোজিং স্পিচ থাকে যখন ওকালতিতে যাবেন। তো আমরা এখন আমাদের বক্তব্যটা আসলে মানে আমাদের এই লাইভটা কিছুক্ষণের মধ্যে শেষ করতে যাচ্ছি। তো যেহেতু আমাদের সবাই এখানে ছিলেন, কম বেশি সবাই আমাদের মোটামুটি আপনাদের সাথে কথা বলার বা ইন্টারাকশন করার একটা সুযোগ পেয়েছেন। তো আমি এখন চাচ্ছি যে আমাদের যে বাকি আমাদের যে 5 জন এখানে আছেন তাদের মানে শেষ যদি আপনাদের কিছু বলার থাকে তো বলার। তো আমি প্রথমে নাফিসাকে বলছি, আপনার যদি কিছু বলার থাকে, তুমি যদি কিছু বলতে চাও তো বলতে পারো। নাফিসা। আজকে আমরা বেশ অনেকক্ষণ যাবৎ লাইভে আছি। তো আসলে এইভাবে আমরা যখন একসাথে বসে গল্প করি বা কথা বলি, তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা যখন অনেক কিছু ইনফরমেশন পেয়ে থাকি, এক একজনের সাথে কথা শেয়ার করি।
তো সেই অনুযায়ী আজকে আমাদের যে লাইভ গসিপটা ছিল ওইটাই আসলে ফর্মাল কিছু না। আমরা চেষ্টা করেছি যে সবার এক্সপেরিয়েন্স গুলো শেয়ার করার জন্য। এখানে আমাদের আকিব ভাই আছেন, উনি জুডিশিয়ারি নিয়ে কথা বলেছেন। সাদ ভাই আছেন, তিনি অনলাইনে যে আইনি পরামর্শ এসব নিয়ে কথা বলেছেন। রিফাত ভাইয়া আছেন, তিনি কথা বলেছেন কর্পোরেট লেভেলে কিভাবে প্র্যাকটিস করা যায়। হাবিব ভাইয়াও তার কোর্ট জীবনের প্র্যাকটিসের যে এক্সপিরিয়েন্স শেয়ার করেছেন। তো আমিও চেষ্টা করেছি যে আমরা যারা মেয়েরা যারা আইন, বিশেষ করে যারা মেয়েরা আইন পড়াশোনা শেষ করেছি, তাদের আসলে সব সবচেয়ে বেশি যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে মনোবল ধরে রাখার জন্য। আর এই পেশাতে যদি আপনি স্ট্রং হতে না পারেন তাহলে এই পেশাতে না আসাটাই ভালো। তবে এখানে কিন্তু আমরা আরো জেনেছি যে শুধু কোর্ট প্র্যাকটিস বা চেম্বার বেসড কিন্তু আমাদের পড়াশোনা না, আমরা বাইরে আরো বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করতে পারি। তো আপনারা ইচ্ছা করলে সেই সব ক্ষেত্রেও এগিয়ে যেতে পারেন। আর এমন না যে ল পড়লে আর বাইরে অন্য কোথাও আপনি জবের জন্য অ্যাপ্লাই করতে পারবেন না। তো আপনার যদি খুবই টাফ মনে হয় প্রফেশনটা, তো সেক্ষেত্রে আপনি অনেক সরকারি জায়গাতে অ্যাপ্লাই করতে পারেন, গভর্নমেন্ট জবের জন্য অ্যাপ্লাই করতে পারেন। এছাড়া বিভিন্ন সেক্টরে আপনি যেতে পারেন। বিশেষ করে লিগ্যাল অ্যাডভাইজারের যে কথাটা বলা হয়েছে এখানে, সেখানে এই জায়গাটা অনেক সম্মানের, প্লাস হচ্ছে এই প্রফেশনে যদি আপনি যেতে চান একজন মেয়ে হিসেবে, তো আপনি ভালো করবেন বলে আমি আশা করি। তো আজকে আর আমি কথা বাড়াবো না। আপনাদের সবাইকে ধৈর্য ধরে এতক্ষণ আমাদেরকে শোনার জন্য ধন্যবাদ। আর আমাদের এই বিএলএলএসি পরিবারের সাথে থাকতে আমরা চেষ্টা করব আমাদের এই প্রতিদিনের যে লাইভ যে আহ, অনুষ্ঠানগুলো হচ্ছে, আমরা চেষ্টা করছি ভালো ভালো গেস্ট নিয়ে আসা যারা আপনাদেরকে তাদের প্র্যাকটিক্যাল জীবন সম্পর্কে ধারণা দিবে। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানেই শেষ করছি। হ্যাঁ, ধন্যবাদ নাফিসা। আমি এখন হাবিবকে তার মানে যদি কিছু লাস্টে কিছু বলার থাকে সেটা বলার জন্য অনুরোধ করছি। হাবিব, হাবিব তুমি আনমিউট করতে হবে। হাবিব, তোমার আনমিউট করতে হবে। হাবিব, তোমার নিজে মাইকটা আনমিউট করতে হবে, আমি এখান থেকে পারছি না। হাবিব, হাবিব শোনা যাচ্ছে না, শুনতে পাচ্ছি না। আনমিউট করো। অন্য কেউ কি শুনতে পাচ্ছ হাবিবের কথা? আচ্ছা, আমরা হাবিবের ওখানে তাহলে একটু পরে আসি। আকিব, কি আছো আমাদের সাথে? হ্যাঁ, আছে। হ্যাঁ আকিব, তাহলে তুমি যদি লাস্টে কিছু বলতে চাও। আসলে তেমন কিছু বলার নাই, সবাই অনেক কিছু বলছে, অনেকক্ষণ ধরে আমাদের অনেক কথাবার্তা হয়েছে। তো তারপরে বলবো যে আপনারা যেহেতু ল পড়তেছেন, আমি একটু বলবো যে আইনটা জানেন, ভালোভাবে জানেন। আইন জানা থাকলে অনেক কিছু করতে পারবেন জীবনে। আর আইন কিছু জানা না থাকলে সারাদিন যতই আপনি মুখের জোর যতই থাকে আপনাকে কিছুই করতে পারবেন না। তো আর আর যদি কারো কোনো ব্যাপারে ব্যক্তিগতভাবে জানা কিছু থাকে আমাদের গ্রুপে আছে, পেজে নক দিবেন, আমরা যথাসাধ্য চেষ্টা করব। ধন্যবাদ। সাদ, শুনতে পাচ্ছি। হ্যাঁ সাদ, তোমার যদি কিছু বলার থাকে। আচ্ছা, সবাই তো অনেকক্ষণ ধরে অনেক কথাই বললাম। আমরা সবাই মোটামুটি সবাই তো ধারণা হয়ে গেছে যে কি ধরনের দিয়ে কি করতে হবে, কি দিয়ে কি করতে হবে না হতে হয়। তো যাই হোক, এখন সব শেষে একটা কথাই বলা হচ্ছে যে লাস্টে আকিব যে কথাটা বললো সেই কথার রেশ দিয়েই আমি শেষ করবো। সেটা আইন যে প্রফেশনেই যান বা যেই সেক্টরেই যান না কেন, আইনটা ভালো করতে হবে, সেকশন গুলোকে ভালো বুঝতে হবে, কোন সেকশন কি বলতেছে, কোন আইনটা কোন কথাটা কিভাবে বলতেছে, এই জিনিসগুলো ভালো বুঝতে হবে। না বুঝতে পারলে আপনি যে সেক্টরেই যান না কেন, আপনি নিজেকে ওইভাবে মানে খাপ খাওয়াইতে পারবেন না। তো সেই হিসাবে জন্য দেখা যাচ্ছে যে প্রথম থেকে স্টাডি লেভেল থেকে, স্টুডেন্ট লাইফ থেকে যারা আছেন, তারা দেখা যাচ্ছে যে শুধুমাত্র ওই আপনাদের বইগুলো ভালো মতো পড়তে থাকেন। কি করবেন পরবর্তীতে, কি হবে না হবে এগুলো নিয়ে কেউ চিন্তা করবেন না। অ্যাটলিস্ট 12 মানে প্রাইভেট ইউনিভার্সিটিতে যারা আছে 12 সেমিস্টার পর্যন্ত, আমি তাদেরকে এই শুধুমাত্র এতটুকু সাজেশন দেবো, 12 সেমিস্টার পর্যন্ত আপনারা শুধুমাত্র
যা যা সাবজেক্ট আছে সেইগুলাই শুধু পড়বেন। ফিউচার লাইফে আপনি কি জুডিশিয়ারি যাবেন, না অ্যাডভোকেট হবেন, না কি হবেন না হবেন, এগুলা নিয়ে মাথা ঘামাবেন না। তাহলে ব্যাপারটা হচ্ছে এই মূল ভিতটা গড়তে পারবেন না। ভিতটা আগে গড়বেন, দেখবেন যে ফিউচার লাইফে নিজের লাইফটাকে অন্য ওইভাবেই সেট আপ হয়ে যাচ্ছে। তো যাই হোক, সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শেষ করবো। আর সব থেকে বড় কথা, শেষ কথা, বি মানে স্টে হোম, বি সেফ। নিজে ভালো থাকি, পরিবারকে ভালো রাখি। আর এই ঈদের টাইমের মধ্যে বাইরে বের হয়ে গ্যাদারিং যাতে না করি, তাতে করে দেখা যাচ্ছে যে আমরা সবাই যাতে ভালো থাকতে পারি, দেশকে ভালো রাখি, নিজেকে ভালো রাখি। দ্যাটস ইট। থ্যাংক ইউ। হ্যাঁ, ধন্যবাদ সাদ। হাবিব, এখন কি তুমি এখন তোমার মাইক আনমিউট করো। হাবিব, আনমিউট করতে হবে। হ্যাঁ, শোনো। কেউ কি শুনতে পাচ্ছ হাবিবকে? শোনা যাচ্ছে না, শোনা যাচ্ছে না। শোনা তাহলে মনে হয় আমার হাবিবের কোন মাইক্রোফোনে কোনো সমস্যা হয়েছে। যা হোক, আমরা হাবিবের সাথে আবার পরে কথা বলতে পারবো। তো আমাদের যেটা লাস্ট কথা, যেটা আপনাদের, আমরা এটা জাস্ট একটা গসিপ, একটা আলোচনা, আমরা সবাই মিলে একটা আলোচনা করলাম, কোনো ফর্মালিটিস বা এমন কিছু না। আমরা সবাই সবার পাশে আছি এবং থাকবো। যদি আপনাদের কোনো বিষয়ে কোনো ধরনের পরামর্শের দরকার হয় বা মানে ক্যারিয়ারে কোন দিকে যাওয়ার বিষয়ে দরকার হয়, তাহলে আমরা তো গ্রুপে আছি। আপনারা যে কোনো সময় আমাদের নক করতে পারেন। আমরা চেষ্টা করব আমাদের পক্ষে যতটুকু সম্ভব ততটুকু আপনাদের জন্য করা। আর যেটা আমি আর একটু আমাদের বিএলএলএস এর পক্ষ থেকে কিছু আপনাদের বলতে চাচ্ছি, সেটা হলো যে আমরা যদি মানে প্রথমেই শুরু করেছিলাম যে আমরা এখন আইনজীবীরা, আইনের ছাত্ররা খুব বড় ধরনের নির্যাতন বা হ্যারাসমেন্টের মাঝে মাঝে শিকার হয়ে থাকে, এবং বিগত 1 মাসে এরকম 5-6টা ইনসিডেন্ট আমাদের চোখে এসেছে। তো আমরা যদি নিজেদের মধ্যে বৃহত্তর ঐক্যটা গড়ে তুলতে না পারি, তাহলে এরকম চলতেই থাকবে। তো বৃহত্তর ঐক্য গড়ার জন্য আপনাদের সবারই সহযোগিতা আমাদের প্রয়োজন। আমাদের যেরকম আমাদের মোটোই আছে যে বি ইউনাইটেড, মানে আমরা যদি এক থাকি তাহলে আমাদের কেউ কোনো ধরনের হ্যারাসমেন্ট অথবা কোনো ধরনের নির্যাতন আমাদের করা কারো পক্ষে সম্ভব হবে না। সুতরাং আমরা সবাই এক থাকি, সবাই সবার জন্য দোয়া করি। এবং আমাদের সাথে আজকে এই আলোচনায় অংশ নেওয়ার জন্য রিফাত, নাফিসা, হাবিব, আকিব, সাদ সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আমরা হয়তোবা পরবর্তীতে আরো আমাদের অন্যদের নিয়েও আসতে পারি বা আমরাও আবার আসতে পারি, কিন্তু আমাদের এই লিগাল ওয়েব সিরিজটা চলতে থাকবে। এটার মেন উদ্দেশ্য হলো আপনারা যেন আমাদের কথা শুনে বা আমাদের যেসব গেস্ট আছে তাদের কথা শুনে আপনারা নিজেদের একটু হলেও উন্নতি করতে পারেন, আপনাদের নিজেদের মনোবলটুকু ধরে রাখতে পারেন। আর যারা এখন বাসায় আছেন, ছাত্রদের উদ্দেশ্যে বলছি, যারা এখন বাসায় আছেন তারা এই সময়টাকে সর্বোচ্চ কাজে লাগান, কারণ এরকম ঘরে বসে থাকার সময় হয়তো বা আপনারা আর কোনোদিনও পাবেন না। অতএব আপনারা যেসব আইন ভালোভাবে পড়েননি বা এখনো দেখেননি, সেগুলো আপনারা ভালোভাবে দেখেন, কাজে লাগান। সেটা আপনাদের জন্য সব থেকে মানে সময়টাকে আপনারা যথাযথভাবে ব্যবহার করেন, তাহলে আপনাদের পরবর্তীতে আর এটা নিয়ে কোনো ঝামেলা হবে না। তো যা হোক, এইটাই আমাদের ছিল আজকের মতো। আর অনেক রাত হয়ে গিয়েছে আজকে, আর এটাকে টেনে কন্টিনিউ করতে চাচ্ছি না। সবাইকে ধন্যবাদ এবং শুভরাত্রি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।